আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের আজকের এই নতুন লেকচার ভিডিওতে পড়ব হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে কোষ রসায়ন। আমরা ধারাবাহিকভাবে কয়েকটা ভিডিও লেকচারের মাধ্যমে এই কোষ রসায়ন অধ্যায়টা শেষ করব। তো সেই ধারাবাহিকতায় আজকে প্রথম লেকচার। আমরা তাহলে পড়ায় চলে আসি, শুরু করছি কোষ রসায়ন। তোমাকে জানতে হবে এখানে অধ্যায়টা শুরুই হয় হচ্ছে একটা এমসিকিউ দিয়ে, যে এমসিকিউটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক কোনটি? জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা জীবের জীবন ধারণের সমস্ত উপাদান সেটা আসলে কি দ্বারা তৈরি? সেটা আসলে কোষ দ্বারাই তৈরি। তোমাকে জানতে হবে বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন ও গবেষণা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জৈব রসায়ন। এইচএসসি তে কি হতো? এইচএসসি তে হচ্ছে এটা সংজ্ঞা হিসেবে আসতো ক নাম্বারে, অ্যাডমিশন টেস্টে সেটা এমসিকিউ। ঠিক আছে, তার মানে বিজ্ঞানের যে শাখায় কোষস্থ বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলোর বর্ণনা, পঠন পাঠন ও গবেষণা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। তোমাকে জানতে হবে এমসিকিউ, সজীব উদ্ভিদ দেহ বিশ্লেষণ করলে প্রধান যে উপাদান পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে পানি। তার মানে সজীব উদ্ভিদ দেহ বিশ্লেষণ করলে তুমি যে প্রধানতম উপাদান পাবা সেটা হচ্ছে পানি। জানতে হবে সেই ধারাবাহিকতায় এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে দেহের প্রোটোপ্লাজমের শতকরা কত শতাংশ পানি? দেহের প্রোটোপ্লাজমের শতকরা 60 থেকে 90% পানি। ঠিক আছে, তার মানে দেহের প্রোটোপ্লাজমের কত ভাগ পানি? শতকরা 60 থেকে 90 ভাগ। এই যে 60 থেকে 90 ভাগ পানি, এছাড়া অবশিষ্ট বাকি যে অংশ তারা হচ্ছে কঠিন বস্তু। ঠিক আছে, এই যে কঠিন বস্তু, সেই কঠিন বস্তুগুলো গঠন করে কে? 17টা মৌল। ঠিক আছে, তার মানে হচ্ছে কয়টা মৌল এই কঠিন বস্তুগুলোকে গঠন করে? 17টা মৌল। এই 17টা মৌলর কথা বলা হয়েছে, এরা মিলেই হচ্ছে অসংখ্য জৈব উপাদান গঠন করে, যারা হচ্ছে আমার সেই অবশিষ্ট কঠিন বস্তুটা ফর্ম করে। ঠিক আছে, এখান থেকে আর কিছুই না। তুমি তো জানো সেই জৈব রাসায়নিক উপাদানগুলো কি। সেই জৈব রাসায়নিক উপাদানগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এইসব। ঠিক আছে, তোমাকে জানতে হবে এই যে জৈব উপাদানগুলো আছে যারা হচ্ছে আমার দেহ গঠনে অংশ নেয়, এছাড়া থাকবে অজৈব উপাদান, এবং সেই অজৈব উপাদানের মধ্যে অন্যতম কে? অজৈব উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে পানি। ঠিক আছে, তার মানে এই পেজে হচ্ছে কি যে আমরা যেহেতু কোষ রসায়নটা পড়ছি, কোষ রসায়নের একদম বেসিক প্রিন্সিপাল গুলো এখানে আলোচনা করা হয়েছে, যেন পরবর্তীতে আমরা যখন অধ্যায় সামনে প্রসিড করব তখন যে টার্মিনোলজি গুলো আসবে সেগুলো আমি খুব সহজে বুঝে ফেলতে পারি। ঠিক আছে, এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে। কি বলা আছে? এখানে বলা আছে সকল জীব বস্তু বা পদার্থ দ্বারা গঠিত, এবং সেই বস্তুগুলো তারা কি দ্বারা গঠিত? সেই বস্তুগুলো আবার রাসায়নিক মৌল দ্বারা গঠিত। ঠিক আছে, এবার রাসায়নিক মৌল কি জিনিস? এটা হচ্ছে এইচএসসি তে ক নাম্বারে আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় এক লাইনের এমসিকিউ। বলা হবে যে বস্তুকে রাসায়নিকভাবে ভেঙে আর কোনো সরল বস্তু পাওয়া যায় না, তাই হচ্ছে রাসায়নিক মৌল বা এলিমেন্ট। তার মানে রাসায়নিক মৌল কি? যাকে রাসায়নিকভাবে ভেঙে আর কোনো সরল বস্তু পাওয়া যায় না, সেই কি? রাসায়নিক মৌল বা এলিমেন্ট। ঠিক আছে, তোমাকে জানতে হবে জীবের অত্যাবশ্যকীয় এলিমেন্ট বা উপাদান কয়টা? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। জীবের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা? 92টা। কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। খেয়াল করো, তুমি এখানে পড়ছিলে 17টা মৌল মিলে আসলে সেই জৈব উপাদানগুলো গঠন করে। ঠিক আছে, কিন্তু এখানে তুমি পড়ছো যে জীবনের জন্য অত্যাবশ্যকীয় এলিমেন্ট হচ্ছে 92টা। ঠিক আছে, তার মানে সেই 92টার মধ্যে আসলে সেই 17টা পড়ছে। তার মানে যদি এমসিকিউ আসে জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টা? 92টা। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে এই যে 92টা এলিমেন্ট, এই 92টা এলিমেন্টের মধ্যে জীবের 96% বস্তুই আসলে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। এবার কিছু কথা বলা আছে যেগুলো হচ্ছে আসলে তোমরা এমনিতেই জানো, এখানে শুধুমাত্র তোমাদের সাথে আরেকবার সেটার পরিচয় করিয়ে দিয়েছে। দেখো কি বলছে, যে এলিমেন্টের ক্ষুদ্রতম অংশ যা তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারে তা হচ্ছে অ্যাটম বা পরমাণু। বুঝতে পারলাম কথাটা? তার মানে হচ্ছে উপাদানের ক্ষুদ্রতম অংশ যেটা তার বৈশিষ্ট্যকে ধরে রাখতে পারে তাকে কি বলা হয়? অ্যাটম বা পরমাণু। যেহেতু লাইনটা এখানে এইভাবে দেওয়া, এখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে এলিমেন্টের ক্ষুদ্রতম অংশকে কি বলে? কি বলে? অ্যাটম বা পরমাণু। ঠিক আছে, তুমি জানো যে বস্তু জগতের
গঠন একক কি? অ্যাটম বা পরমাণু। এবার অ্যাটমের কেন্দ্রস্থলে কি থাকে তুমি তো জানো, অ্যাটমের কেন্দ্রস্থলে থাকে হচ্ছে কি? প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকে? নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন, তাই না? এবং অধিকাংশ অ্যাটম বা পরমাণুতে কি হয়? সমসংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। তার মানে এই কথাগুলো হচ্ছে একদম বেসিক, এটা আমরা এমনিতেই জানি। এবার আমরা চলে আসবো কম্পাউন্ড বা যৌগ বলতে আসলে কি বোঝায়। যৌগ বলতে কি বোঝায় তুমি সেটা এমনিতেই জানো। দেখো, তুমি যৌগ আসলে কাকে বলো? যে দুই বা তার অধিক এলিমেন্ট বা উপাদান যদি সুনির্দিষ্ট অনুপাতে যুক্ত হয় তাহলে একটি কি তৈরি হয়? তাহলে একটি কম্পাউন্ড বা যৌগ গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ভুল করা যাবে না। দুই বা তার অধিক এলিমেন্ট বা উপাদান সুনির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে কি গঠন করে? কম্পাউন্ড বা যৌগ। যেমন হচ্ছে ধরো পানি একটা যৌগ, তার মানে সেখানে কোন কোন উপাদান কাজে লেগেছে? হাইড্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে। এবার একটা বিষয় তোমাকে জানতে হবে যে একটা যৌগ বা একটা কম্পাউন্ডের মধ্যে যে উপাদানগুলো হয় তারা কিভাবে যুক্ত থাকে? তারা বিভিন্ন রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। এবার হচ্ছে আমরা কিছু রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো, ঠিক আছে। দেখো, আমাদের বায়োলজিতে বলা হচ্ছে যে রাসায়নিক বন্ধন কয় রকমের হতে পারে? রাসায়নিক বন্ধন হতে পারে আয়নিক, রাসায়নিক বন্ধন হতে পারে কোভ্যালেন্ট বা সমযোজী, এবং রাসায়নিক বন্ধন হতে পারে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। তুমি তো কেমিস্ট্রিতে হচ্ছে আরো অনেক বেশি বন্ধন জেনে এসেছো, কিন্তু এখানে যেহেতু বায়োলজি আমরা পড়ছি, সুতরাং বায়োলজিতে এই তিনটাই বলেছে, আমি এই তিনটাই জানবো। তার মানে রাসায়নিক বন্ধন হতে পারে আয়নিক, সমযোজী বা কোভ্যালেন্ট, এবং হাইড্রোজেন বন্ধন। এবার আয়নিক বন্ধন কি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আয়নিক বন্ধন জানো। আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে তোমার দুইটা অ্যাটমের মধ্যে হয়, একজন কি করে? ইলেকট্রন ত্যাগ করে, অপরজন সেই ইলেকট্রন গ্রহণ করে, তাই তো? তার মানে হচ্ছে একজন ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জ হয়, অপরজন সেই ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ হয়, এবং এই যে পজিটিভ নেগেটিভ চার্জ তারা প্রবলভাবে একজন আরেকজনকে আকর্ষণ করে, এবং এর ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তার মানে আয়নিক বন্ধন আমি জানি, এটা নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। এবার চলে আসবো কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। তুমি সমযোজী বন্ধন জানো, সেখানে কি হয়? ইলেকট্রনের শেয়ার হয়। তার মানে দুইটা অ্যাটম বা দুইটা পরমাণু যদি ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে তাহলে কোন বন্ধন সৃষ্টি হবে? কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন সৃষ্টি হবে, ঠিক আছে। এবার জানতে হবে যে এখানে সমযোজী বন্ধন দুই রকমের হয়। দেখো, বলা হচ্ছে যে দুটি অ্যাটমের মধ্যে ইলেকট্রন যদি সমান ভাগে ভাগাভাগি হয় তাহলে যে বন্ধনটা তৈরি হবে সেটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড, এবং ইলেকট্রন দুটি যদি অ্যাটমের মধ্যে অসম ভাগে ভাগাভাগি হয় তাহলে যে বন্ধন তৈরি হবে সেটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। তার মানে এখানে কি কথা বললো যে সমযোজী বন্ধনের মধ্যে দুইটা পরমাণুতে ইলেকট্রন যদি সমানভাবে ভাগ হয় তাহলে সেটা হবে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। বুঝতেই পারছো, ইলেকট্রন সমানভাবে ভাগ হয়েছে, তার মানে হচ্ছে আমি কেমিস্ট্রিতে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই টার্মগুলো জেনে এসেছি। তার মানে হচ্ছে কারো দিকে ইলেকট্রন বেশি চলে যাওয়ার প্রবণতা সৃষ্টি হচ্ছে না, তার মানে হচ্ছে সেখানে কোনো পোল সৃষ্টি হচ্ছে না, কোনো মেরু সৃষ্টি হচ্ছে না। তার মানে সেই বন্ধনকে আমি বলবো নন পোলার কোভ্যালেন্ট বন্ড। এবং হচ্ছে ইলেকট্রন যদি অসম ভাগে ভাগাভাগি হয়, দুইটা পরমাণু যারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করেছে তাদের যে কোনো একজনের দিকে যদি ইলেকট্রনটা বেশি আকৃষ্ট হয় তাহলে সে কি ইলেকট্রনটা নিজের দিকে পেয়ে কিছুটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যাবে, এবং যার কাছ থেকে দূরে সরে এসেছে সেই পরমাণুটা কিছুটা পজিটিভ চার্জ প্রাপ্ত হয়ে যাবে। তার মানে সেখানে একটা চার্জের অসমতা সৃষ্টি হবে, তার মানে একটা ধনাত্মক পোল একটা ঋণাত্মক পোল সৃষ্টি হবে। তখন আমি সেটাকে কি বলবো? সেটাকে আমি বলবো যে পোল সৃষ্টি হলো, তার মানে সে হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। এখান থেকে আর কিছুই নয়, আমরা চলে আসবো হাইড্রোজেন বন্ড। তুমি বুঝতেই পারছো হাইড্রোজেন বন্ড অবশ্যই আমার বায়োলজি থেকে পড়তে হচ্ছে না, সেটা কেমিস্ট্রির একদম বেসিক পড়া, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন বন্ড এখান থেকে জানার কিছু নেই। হাইড্রোজেন বন্ডের সংজ্ঞাও যদি কখনো আসে সেটা আমরা কি থেকে? কেমিস্ট্রি থেকেই বলবো, ঠিক আছে। এবার তোমাকে জানতে হবে, দেখো, যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, যেটা এইচএসসি তে আসবে, যেটা হচ্ছে বায়োলজি রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে পেপটাইড বন্ড, সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। দেখো, পেপটাইড বন্ড কি? পেপটাইড বন্ড হচ্ছে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার সৃষ্টকার বন্ড, ঠিক আছে। মানে কি? মানে হচ্ছে প্রোটিনের মধ্যে কি থাকে? প্রোটিনের একদম বেসিক কম্পোনেন্ট হিসেবে থাকে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তার মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেই বন্ধনকে কি বলে? সেই বন্ধনকে বলা হয়
পেপটাইড বন্ধন বা পেপটাইড বন্ড, মাস্ট, কোনোভাবেই ভুল করা যাবে না। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ড কোনটা? পেপটাইড বন্ড। সেও কি এক প্রকার সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এবার চলে আসবো আমরা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড কি। দেখো, জানতে হবে মনোস্যাকারাইড সমূহের মধ্যকার যে বন্ধন সেটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, কিছুক্ষণ পর আমরা হচ্ছে কার্বোহাইড্রেট পড়বো, দেখবো যে কার্বোহাইড্রেটের মধ্যে আছে হচ্ছে মনোস্যাকারাইড, তার মানে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় উপাদান, তারা পরস্পর যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় বা এই মনোস্যাকারাইড গুলো যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তার মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে, মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট সংযুক্ত হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে ভুল করা যাবে না। এবার দেখো চলে আসবে অর্গানিক মলিকিউল বা জৈব অণু। বুঝতেই পারছো জৈব অণু বলতে তুমি কি বুঝবে? তার মানে হচ্ছে সহজ কথায় আমি জৈব অণু বলতে বুঝি কি, যে কার্বন এবং হাইড্রোজেন যেই সব অণুর মধ্যে বিদ্যমান থাকে। ঠিক আছে, তার মানে যে সমস্ত অণুর গঠনে কাঠামোতে কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদেরকে বলা হয় জৈব অণু, আর যে সমস্ত অণুতে কোনো কার্বন হাইড্রোজেন পরমাণু থাকে না তাদেরকে কি বলা হয়? অজৈব অণু বা অজৈব যৌগ। ঠিক আছে, এখান থেকে এক লাইনের এমসিকিউ, সেটা হচ্ছে কোন জৈব অণুতে ক্রিয়াশীল গ্রুপকে কি বলা হয়? ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এবার এই ফাংশনাল গ্রুপ সম্পর্কে তোমরা কেমিস্ট্রিতে জৈব যৌগে অনেক জেনে এসেছো, সুতরাং এইখান থেকে আসলে এগুলো পড়তে হয় না। যেহেতু কোষ রসায়ন অর্থাৎ সেল কেমিস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে, যেটা এক প্রকার অর্গানিক কেমিস্ট্রিরই রূপভেদ, এই কারণে হচ্ছে এই টার্মিনোলজি গুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, এখান থেকে আর কিছু জানতে হবে না, আমরা চলে আসব পরবর্তী পেজে। দেখো, পরবর্তী পেজে মূলত আমার কোষ রসায়নের প্রধানতম যে পড়া সেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। আর এই যে আগের পেজে, সেই আগের পেজে আসলে তোমার কিছুই পড়তে হয় না, কারণ এই কার্যকরী মূলকের যে গ্রুপগুলো বা এই ফাংশনাল গ্রুপগুলো সেটা সম্পর্কে অনেক বিস্তারিত তুমি আসলে কেমিস্ট্রিতে জেনে আসো। ঠিক আছে, যদি তাই হয় আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ টপিক এইচএসসি কিংবা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। অন্য যে কোনো অধ্যায়ের মতো কিন্তু এই অধ্যায়টা না। এই অধ্যায়টার অর্থাৎ কোষ রসায়নের অলমোস্ট প্রতি লাইনে লাইনে হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সুতরাং হচ্ছে আমাদের ততটা গুরুত্ব দিয়ে আসলে এই অধ্যায়টা পড়তে হবে। প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ বা মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে, অধ্যায়ের লাইনগুলো থেকে অনেক 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 বেশি মাত্রায় কি হয়? প্রশ্ন আসে, সুতরাং আমরা ততটা গুরুত্ব দিয়ে অধ্যায়টা পড়ব। দেখো, চলে আসছি পড়ায়। জানতে হবে কার্বোহাইড্রেট বা শর্করা। ঠিক আছে, এই কার্বোহাইড্রেট বা শর্করা আসলে কি? এই কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে জীবদেহের একটা গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান এবং সঞ্চয়ী উপাদান। তার মানে কার্বোহাইড্রেট কি রূপে বিরাজ করে? জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে বিরাজ করে এবং জীবদেহের সঞ্চয়ী উপাদান হিসেবে বিরাজ করে। জানতে হবে এমসিকিউ, আমাদের খাদ্য তালিকার প্রধানতম উপাদান কোনটা? আমাদের খাদ্য তালিকার প্রধানতম উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। এবার এই যে কার্বোহাইড্রেট বা শর্করা, বেসিক্যালি কার্বোহাইড্রেট কি? দেখো, কার্বোহাইড্রেট হচ্ছে সাধারণভাবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তার মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? কার্বোহাইড্রেট। এইবার এদের অনুপাতটা কত হবে? খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা হবে 1:2:1। তার মানে কার্বোহাইড্রেট গঠিত হয় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে, এবং হচ্ছে এদের অনুপাত হবে 1:2:1। ঠিক আছে, এবার মজার বিষয় হচ্ছে যে অনেক কার্বোহাইড্রেট যৌগ আছে যেখানে হচ্ছে এই অনুপাতটা সেটা মানে না। এই অনুপাত না মানলেও সে কি? কার্বোহাইড্রেট। আবার অনেক যৌগ আছে যারা হচ্ছে এই অনুপাত মানে, তবুও তারা কার্বোহাইড্রেট না। এখান থেকে হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে সবচেয়ে মজার প্রশ্নটা হয়, নিচের কোনটি কার্বোহাইড্রেট, নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়। তার মানে দেখো, বলা হচ্ছে যে অনেক যৌগ আছে যেখানে এমন অনুপাত অর্থাৎ 1:2:1 না থাকলেও তারা কার্বোহাইড্রেট। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সুক্রোজ। দেখো, সুক্রোজ কি? C12H22O11। তার মানে সুক্রোজের সংকেত তোমাকে জানতে হবে। আবার অনেক যৌগ আছে যেখানে এরকম 1:2:1 অনুপাত থাকলেও তারা কি নয়? কার্বোহাইড্রেট নয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ফর্মালডিহাইড, উদাহরণ হচ্ছে অ্যাসিটিক
অ্যাসিড। তার মানে ফর্মালডিহাইডের সংকেত এমসিকিউ, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত এমসিকিউ। তার মানে নিচের কোনটি কার্বোহাইড্রেট নয়? কারা কারা কার্বোহাইড্রেট নয়? ফর্মালডিহাইড কার্বোহাইড্রেট নয়, অ্যাসিডিক অ্যাসিড কার্বোহাইড্রেট নয়। ঠিক আছে। আর অনুপাত 1:2:1 না হলেও কে কার্বোহাইড্রেট? সুক্রোজ। অনুপাত না মেনেও কার্বোহাইড্রেট। আর অনুপাত মেনে কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ। দেখো গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, তার মানে হচ্ছে 1:2:1। ঠিক আছে। তার মানে এখান থেকে আমি জেনে গেলাম। এবার আমাকে জানতে হবে যে এটা আসলে ছিল আদি ধারণা। এবার আধুনিক ধারণা অনুযায়ী তারা হচ্ছে এখানে 1:2:1 অনুপাত দিয়ে কার্বোহাইড্রেট বিচার করে না। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে তুমি তাহলে কিভাবে সুক্রোজকে কার্বোহাইড্রেটের ডেফিনেশনের মধ্যে ফেলবে, যেহেতু সে অনুপাত মেনটেন করে না। তাহলে আধুনিক ধারণা অনুযায়ী কার্বোহাইড্রেট কাদেরকে বলা হয়? আধুনিক ধারণা অনুযায়ী কার্বোহাইড্রেট বলা হয় যে সকল অ্যালডিহাইড এবং কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন করে, তাদেরকেই বলা হয় কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট কাকে বলে এই সংজ্ঞা হিসেবে আমাকে এখন কি করতে হয়? আমাকে এই সংজ্ঞাটাই দিতে হয়। ঠিক আছে। তার মানে সহজ কথায় বলি তাহলে কার্বোহাইড্রেট কি? বেসিক্যালি কার্বোহাইড্রেট হচ্ছে কিছু অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপভুক্ত যৌগ, যাদের কি থাকবে? যাদের গঠনে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ অর্থাৎ OH গ্রুপ থাকবে। তার মানে কার্বোহাইড্রেট হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত কিছু যৌগ, যাদের গঠনে কি থাকবে? কিছু OH মূলক বা কিছু হাইড্রোক্সিল মূলক থাকবে। ঠিক এ কারণেই কার্বোহাইড্রেটকে কি বলা হয়? কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন, অথবা হচ্ছে এদের থেকে উদ্ভূত বা ডেরিভেটিভস। তার মানে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, তার মানে হচ্ছে মাল্টিপল হাইড্রোক্সিল মূলক থাকবে, এ কারণে সে হচ্ছে পলিহাইড্রোক্সি, সে হচ্ছে অ্যালডিহাইড, অথবা সে হতে পারে কিটোন, যাদের হচ্ছে প্রত্যেকের মধ্যে মাল্টিপল কি থাকবে? হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এই কারণে সে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। ঠিক আছে। তোমাকে জানতে হবে কার্বোহাইড্রেটের নামকরণ করা হয় কোথা থেকে? কার্বোহাইড্রেটের নামকরণ করা হয় হাইড্রেটস অফ কার্বন থেকে। হাইড্রেটস অফ কার্বন মানে কি? হাইড্রেটস অফ কার্বন মানে হচ্ছে কার্বনের জলায়ন। তার মানে হাইড্রেটস অফ কার্বন বা কার্বনের জলায়ন থেকে কি করা হয়? কার্বোহাইড্রেটের নামকরণ করা হয়। কেন? কারণ হচ্ছে কার্বনের জলায়ন, তার মানে হচ্ছে কার্বনের সাথে এক অণু পানির সংযোগ। কারণ হচ্ছে খেয়াল করো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত যেটা হচ্ছে CH2O, এক অণু কার্বন, দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন, তার মানে অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে খেয়াল করো কার্বনের সাথে শুধুমাত্র H2O অর্থাৎ পানি সংযুক্ত হয়েছে, এই কারণে এটাকে বলা হয় হাইড্রেটস অফ কার্বন বা কার্বনের জলায়ন। ঠিক আছে। এবার এই যে CH2O, এই কার্বোহাইড্রেটের যে গঠনটা, এটা শুধুমাত্র মনোস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। সেগুলো হচ্ছে কোনোভাবেই কি? সেগুলো হচ্ছে কোনোভাবেই ডাইস্যাকারাইড এদের ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে। কেন ডাইস্যাকারাইডের ক্ষেত্রে প্রযোজ্য না বা মনোস্যাকারাইড ছাড়া অন্যান্য স্যাকারাইডের ক্ষেত্রে সেটা কেন প্রযোজ্য না? কারণ হচ্ছে যখন দুইটা মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন হচ্ছে সেই বন্ধন গঠন করতে গিয়ে সেখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে যায়। যেহেতু সেখান থেকে এক অণু পানি অপসারিত হয়ে যায়, সেই কারণে সেই পরবর্তীতে গঠিত কার্বোহাইড্রেটটা সে হচ্ছে 1:2:1 অনুপাত মেনটেন করতে পারে না। ঠিক আছে। তার মানে হচ্ছে দেখো সুক্রোজের ক্ষেত্রে আমি ঠিক এই বিষয়টাই পাচ্ছি। যখন এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ তারা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজ গঠন করে, তখন কি হয়? সুক্রোজ অণু গঠন হওয়ার সময়, গ্লাইকোসাইডিক বন্ধন গঠনের সময় এক অণু পানি অপসারিত হয়ে যায়। এই কারণে সুক্রোজের ফর্মুলাটা কেমন দাঁড়ায়? সুক্রোজের ফর্মুলাটা দাঁড়ায় C12H22O11। বুঝতেই পারছো 1:2:1 অনুপাতে কি হওয়া উচিত ছিল? C12, তার মানে হচ্ছে H has to be 12×24, তার মানে H হওয়া দরকার ছিল 24 এবং অক্সিজেন হওয়া দরকার ছিল কার্বনের সমান 12, তার মানে হচ্ছে হাইড্রোজেন হওয়া দরকার ছিল 24, অক্সিজেন হওয়া দরকার ছিল 12। তার মানে দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন 24 এর পরিবর্তে আছে 22, অক্সিজেন 12 এর পরিবর্তে আছে 11। তার মানে হচ্ছে হাইড্রোজেন কম হচ্ছে কয়টা? হাইড্রোজেন কম হচ্ছে 2টা, অক্সিজেন কম কয়টা? 1টা। মানে বুঝতেই পারছি যেহেতু এখান থেকে এখনো পানি অপসারণ হয়ে গেছিল, এই কারণে হচ্ছে যে গাঠনিক সংকেতের মধ্যে 2টা হাইড্রোজেন এবং 1টা অক্সিজেন কম। ঠিক আছে। জানতে হবে এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-16 প্রশ্ন,
অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? শুকনো ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট। প্রশ্ন আসবে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? 50 থেকে 80%। এবং সারা বিশ্বে সকল জৈব বস্তুর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? কার্বোহাইড্রেট। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, জানতে হবে শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। বুঝতেই পারছো শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এবং জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ, এটা হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য 9 কোনটি। এইচএসসি তো প্রশ্ন হয় শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ আলোচনা করো। তার মানে এই অংশ মাস্ট, এখান থেকে এমসিকিউ সিকিউ আসবেই। ঠিক আছে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই জনপ্রিয় কিছু প্রশ্ন হচ্ছে এই অংশটা থেকে হয়, আমরা সেটা ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো শর্করা বা কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো আসলে কি আছে, খুব সহজ। শর্করা বা কার্বোহাইড্রেটগুলো তারা কেমন? তারা হচ্ছে দানাদার, তন্তুময় এবং পাউডার জাতীয় পদার্থ। আমরা সামনে ধারাবাহিকভাবে আসলে জানবই শর্করা বা কার্বোহাইড্রেট বলতে যারা আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, সেলুলোজ, তাই না? এরা হচ্ছে কি দানাদার, তন্তুময় এবং পাউডার জাতীয় পদার্থ। এরা স্বাদে কেমন? এরা হচ্ছে স্বাদে মিষ্টি, আবার কেউ কেউ স্বাদহীন। তার মানে সুক্রোজ হচ্ছে স্বাদে মিষ্টি, সেলুলোজ হচ্ছে স্বাদহীন। ঠিক আছে, তারপর দেখো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, তাপ প্রয়োগে কার্বোহাইড্রেট কিসে পরিণত হয়? তাপ প্রয়োগে কার্বোহাইড্রেট অঙ্গারে অর্থাৎ কয়লায় পরিণত হয়। তোমাকে জানতে হবে অধিকাংশ কার্বোহাইড্রেটই পানিতে দ্রবণীয়। ঠিক আছে, জানতে হবে কার্বোহাইড্রেটগুলো অ্যাসিডের সাথে মিশে কি গঠন করে? এস্টার গঠন করে। এই লাইনটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসবে অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেট মিশে কোনটি গঠন করে? কি গঠন করে? এস্টার গঠন করে। এবং কার্বোহাইড্রেটগুলো কেমন? কার্বোহাইড্রেট তারা প্রত্যেকে হচ্ছে আলোক সক্রিয় এবং আলোক সমানুতা প্রদর্শন করে। তার মানে এখান থেকে প্রশ্ন আসবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সত্য নয় কোনটি? এইচএসসির জন্য সেটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। ঠিক আছে, তার মানে এরা হচ্ছে প্রত্যেকে আলোক সক্রিয় এবং তারা কি প্রদর্শন করে? তারা প্রত্যেকে আলোক সমানুতা প্রদর্শন করে। তার মানে হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য জেনে গেলাম। এবার জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ। জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ এবং কাজগুলো তোমার সিকিউ হিসেবে লিখতে হয়। কাজগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় পেইড এমসিকিউ, এখান থেকে এমসিকিউ অলমোস্ট প্রত্যেকবার আসে। সুতরাং অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা কি করব? কাজগুলো পড়ব। দেখো প্রথম কাজে কি বলা হচ্ছে? প্রথম কাজে বলা হচ্ছে যে কার্বোহাইড্রেট কি করে? জীবদেহে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, তার মানে জীবদেহে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কে? জীবদেহে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট। জানতে হবে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তার মানে উদ্ভিদকে সাপোর্ট করে যে টিস্যু, সেই টিস্যুগুলোর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমি জানি যে উদ্ভিদ দেহের গাঠনিক অংশ হিসেবে কাজ করে কি? সেলুলোজ, এবং সেলুলোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। তার মানে অ্যাজ এ হোল আমি বলতে পারি কার্বোহাইড্রেট কি করে? উদ্ভিদ দেহকে সাপোর্ট দেয়, সাপোর্টিং যে টিস্যু, সেই টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। দেখো যেহেতু সে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তার মানে উদ্ভিদের সে কি হিসেবে কাজ করে? উদ্ভিদের সে কার্বন স্কেলেটন ফরমেশন করে, তার মানে উদ্ভিদের কাঠামো দান করে। ঠিক আছে, তার মানে প্রশ্ন কিন্তু আসবে উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে কে? কার্বন কাঠামো কে প্রদান করে? কার্বোহাইড্রেট। বুঝতেই পারছি কাঠামো সে কি হিসেবে প্রদান করে? সে সেলুলোজ ফরমেশন করে। সেলুলোজ হচ্ছে স্ট্রাকচারটা ধরে রাখে। তার মানে হচ্ছে উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলো কার্বন কাঠামো গঠন করে কে? কার্বোহাইড্রেট। জানতে হবে এমসিকিউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কে কাজ করে? কার্বোহাইড্রেট। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রাণীদেহে হাড়ের জাংশনে বা সন্ধিস্থলে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে বা লুব্রিকেন্ট হিসেবে কে কাজ করে? কাজ করে কার্বোহাইড্রেট। পিচ্ছিলকারী পদার্থ হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট। এবং কার্বোহাইড্রেট উদ্ভিদ দেহে কি হিসেবে বিরাজ করে? বুঝতেই পারছি সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। এবং সে হচ্ছে ক্যালভিন চক্র, ক্রেবস চক্র, এই সমস্ত গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল প্রসেসে সে কি করে? সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জানতে হবে বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কি থাকে? কার্বোহাইড্রেট। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবং কার্বোহাইড্রেট কি করে? এটা হচ্ছে খুবই জনপ্রিয় এমসিকিউ, কিন্তু এটা আমরা সবচেয়ে বেশি ভুলও করি। সে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের
বিপাকে সহায়তা করে। প্রশ্ন আসবে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সহায়তা করে কে? অ্যান্সার হ্যাজ টু বি কার্বোহাইড্রেট। এবং দেখো এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, এরা কি? এরা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। যদিও বা এটা এখানকার পড়া না, কোষের গঠন অর্থাৎ বোটানি প্রথম অধ্যায়ে আমরা এগুলো পড়ে এসেছি, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে কোষ প্রাচীরের প্রধানতম উপাদান কোনটি, বা প্রধানতম উপাদান নয় কোনটি। এই যে 4টা উপাদান, এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে সেলুলোজ, সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেলুলোজ। ঠিক আছে, তারপর দেখো কার্বোহাইড্রেটের একটা কাজ বুঝতেই পারছো, নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান কি? রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগার। এরা কি? এরা হচ্ছে পেন্টোজ জাতীয় শর্করা বা কার্বোহাইড্রেট। তার মানে আমার ডিএনএ গঠনেও কি কার্বোহাইড্রেটের যথেষ্ট ভূমিকা রয়েছে। তার মানে আমরা জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ সবগুলো পড়ে ফেললাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো? সেটা হচ্ছে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, সেটা হচ্ছে উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থের কার্বন স্কেলেটন হিসেবে কাজ করা, সেটা হচ্ছে প্রাণী দেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার এনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড বিপাকে সাহায্য করা। কোনোভাবেই কাজ আশা করি ভুল করব না। যদি তাই হয় আমরা চলে আসব পরবর্তী পেজে, আরো কয়েকটা কাজ বলা আছে। দেখো সেই কাজগুলো সহজ। সেটা কি? প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। তার মানে এখান থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি সঞ্চয়ী কার্বোহাইড্রেট, বা নিচের কোনটি খাদ্য হিসেবে সঞ্চিত হয়? কোনটি? গ্লাইকোজেন। তার মানে হচ্ছে গ্লাইকোজেন প্রাণীদেহে, ছত্রাক এবং ব্যাকটেরিয়ায় খাদ্য হিসেবে সঞ্চিত হয়, এবং সে কি? এক ধরনের কার্বোহাইড্রেট। ঠিক আছে, তোমাকে জানতে হবে আমাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, আশ্রয় বুঝতেই পারছি। কাঠ, সে হচ্ছে সেলুলোজ। পাতা, সে কি? সেলুলোজ। তার মানে তারা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আসে, এবং যেহেতু সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কার্বন স্কেলেটন ফর্মেশনে সহায়তা করে, তার মানে হচ্ছে সেলুলোজ কি করে? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদকে সুরক্ষা প্রদান করে। তার মানে আমরা সার্বিকভাবে কার্বোহাইড্রেটের সবগুলো কাজ পড়ে ফেললাম। এবার চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়া, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। প্রতি বছর কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ থেকে বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এত বেশি প্রশ্ন আসে যে এটার গুরুত্ব আসলে অনেক বেশি। কিন্তু আমাদের বইয়ে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা খুবই অগোছালো করে দেওয়া আছে। তো এর জন্য তোমরা যেটা করবে, আমি হচ্ছে খাতার মধ্যে একটা নোট তৈরি করেছি, যেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক একইভাবে ভিডিওটা দেখার সময় তোমরা হচ্ছে পজ করে নোটটা নিজের খাতার মধ্যে তুলে ফেলবে। তার ফলে হবে কি, তুমি যখন পরবর্তীবার কোষ রসায়ন অধ্যায়টা পড়তে যাবে, তোমার কাছে পড়াটা অনেক বেশি সহজ মনে হয়ে যাবে। তাহলে দেখো, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব। তোমাকে সর্বপ্রথম জানতে হবে কার্বোহাইড্রেটকে কিসের কিসের উপর ভিত্তি করে শ্রেণী বিভক্ত করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কার্বোহাইড্রেটকে তুমি ভাগ করতে পারো 3টা ক্রাইটেরিয়ার উপর। একটা কি? একটা হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে, তার মানে সেটা কি মিষ্টি নাকি না মিষ্টি? মিষ্টি না। ঠিক আছে, তার মানে স্বাদের উপর ভিত্তি করে শ্রেণী বিভক্ত করা যায়। সেটা হচ্ছে রাসায়নিক অণুর গঠন প্রকৃতির উপর ভিত্তি করে ভাগ করা যায়, এবং পরবর্তীতে খেয়াল করো আরো বেশ কয়েক পেজ পরে আমরা পাবো, সেটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটকে শ্রেণী বিভক্ত করা যায়। তার মানে কার্বোহাইড্রেটকে কয়টা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে তুমি ভাগ করতে পারো? কার্বোহাইড্রেটকে তুমি 3টা ক্রাইটেরিয়ার উপর বেসিস করে ভাগ করতে পারো। সেই 3টা ক্রাইটেরিয়া কি? খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই ছকটাই তোমরা হচ্ছে খাতায় লিখে ফেলবে। দেখো, কার্বোহাইড্রেটকে তুমি ভাগ করতে পারো স্বাদের ভিত্তিতে, কার্বোহাইড্রেটকে তুমি ভাগ করতে পারো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, কার্বোহাইড্রেটকে তুমি ভাগ করতে পারো বিজারণ ক্ষমতার ভিত্তিতে। ঠিক আছে, তার মানে এই 3টা ক্রাইটেরিয়ার উপর কার্বোহাইড্রেট কি করা যায়? ভাগ করা যায়। এবার আমরা দেখব যে স্বাদের ভিত্তিতে আসলে কার্বোহাইড্রেট কত প্রকার। খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে যে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট আবার 2 প্রকার। দেখতে পাচ্ছ, স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার? 2 প্রকার। সেটা কি? একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। তার মানে যারা সুগার বুঝতেই পারছি, এরা স্বাদে কি? মিষ্টি। সুগার বা চিনি কেমন? দানাদার, দানা দানা, তাই না? তার মানে সে হচ্ছে মিষ্টি দানাদার, এবং চিনি কি? পানিতে দ্রবণীয়, তাই না? তার মানে সুগারের ক্রাইটেরিয়া কি কি আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। নিচের কোনটি সুগারের বৈশিষ্ট্য নয়? তার মানে সুগার গুলো হচ্ছে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়।
আর নন সুগার যারা, তার মানে হচ্ছে সে মিষ্টি না, বোঝাই যাচ্ছে, তার মানে এটা স্বাদে মিষ্ট নয়, এরা হচ্ছে দানাদার না, তার মানে এরা হচ্ছে অদানাদার, এবং যেহেতু সুগার পানিতে দ্রবণীয় ছিল, এরা হচ্ছে পানিতে অদ্রবণীয়। বুঝতে পেরেছি সুগার নন সুগারের মধ্যে পার্থক্য আমি বুঝে গেলাম। তোমাকে জানতে হবে সুগারের উদাহরণ, তোমাকে জানতে হবে নন সুগারের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। সুগারের উদাহরণ কারা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এবং নন সুগারের উদাহরণ কারা? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। ঠিক আছে, আমরা ছকটার মধ্যে ঠিক সেইভাবেই লিখে ফেলেছি, যেন হচ্ছে আমার ছক পড়লে পড়া অনেকাংশে হয়ে যায়। কার্বোহাইড্রেট স্বাদের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, সেটা কি? একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার, তাই না? সুগারগুলো যেন কি ছিল? মিষ্টি, পানিতে দ্রবণীয়, দানাদার। নন সুগার হচ্ছে তার বিপরীত। সুগারের উদাহরণ কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। নন সুগারের উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। ঠিক আছে, যদি তাই হয় এবার আমরা দেখব পরবর্তী প্রকার, যেটা হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, বলা হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। তারা কি? তারা হচ্ছে মনোস্যাকারাইড, তারা হচ্ছে ডাইস্যাকারাইড, তারা হচ্ছে অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। ঠিক আছে, তার মানে কি বললাম? আমরা বললাম হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেট কত প্রকার? 4 প্রকার। সেই প্রকারভেদগুলো কি কি? সেই প্রকারভেদগুলো হচ্ছে মনোস্যাকারাইড, সেই প্রকারভেদগুলো হচ্ছে ডাইস্যাকারাইড, সে হচ্ছে অলিগোস্যাকারাইড এবং সে হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, এই 4 প্রকার। এবার দেখি আমরা ধারাবাহিকভাবে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড আসলে কি। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথম আলোচনা করব মনোস্যাকারাইড। দেখো, বলা হচ্ছে মনোস্যাকারাইড কি? গ্রিক মনো শব্দের অর্থ হচ্ছে এক, স্যাকারাইড শব্দটা এসেছে স্যাকারিন বা চিনি থেকে, তার মানে আমি বুঝতে পারছি মনোস্যাকারাইড বা একটা স্যাকারিন বা একটা চিনি। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে সমস্ত কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে বা ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তারাই হচ্ছে কি? মনোস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইডই হচ্ছে সবচেয়ে সরল প্রকৃতির কার্বোহাইড্রেট, একে ভাঙলে আমি আর কোনো কার্বোহাইড্রেট পাবো না। ঠিক আছে, এবং যেহেতু সে সবচেয়ে সরল প্রকৃতির কার্বোহাইড্রেট, ঠিক এই কারণে মনোস্যাকারাইডকে অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে ব্যবহার করা হয়। এখান থেকে এমসিকিউ আসবে, নিচের কোনটি জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে ব্যবহৃত হয়? ঠিক আছে, উত্তর কি হবে? মনোস্যাকারাইড। জানতে হবে তোমার মনোস্যাকারাইডের সাধারণ সংকেত, একদম 1:2:1 অনুপাত সে ফলো করে। এই কারণে হচ্ছে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কি? দেখো, CnH2INON, তার মানে 1:2:1। তোমাকে জানতে হবে যেহেতু কার্বোহাইড্রেট, তুমি জানো কার্বোহাইড্রেট গুলো মূলত অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ ভুক্ত যৌগ, তার মানে মনোস্যাকারাইড সমূহের মধ্যে একটা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকবে বা একটা মুক্ত কিটো গ্রুপ থাকবে। ঠিক আছে, এবং তুমি যেহেতু জানো যে তারা হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড গ্রুপ বা পলিহাইড্রোক্সি কিটোন গ্রুপ, তার মানে সেখানে কি থাকবে? একাধিক হাইড্রোক্সিল গ্রুপও থাকবে। তার মনোস্যাকারাইডের গঠনের মধ্যে আমি পাবো একটা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা মুক্ত কিটোন গ্রুপ এবং অনেকগুলো হাইড্রোক্সিল মূলক। ঠিক আছে, তোমাকে জানতে হবে এমসিকিউ, এইচএসসি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত? 3 থেকে 10 মাস্ট। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত? 3 থেকে 10। এবার এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড সমূহকে আবার কিছু ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে খেয়াল করো, আমরা পড়ে আসছিলাম রাসায়নিক অণু গঠনের ভিত্তিতে এই যে মনোস্যাকারাইড, ডাই, অলিগো এবং পলি। এবার এই মনোস্যাকারাইড গুলোকে কিসের উপর ভিত্তি করে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে কয় ভাগে ভাগ করা যায়? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে ভাগ করা যায় ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এবং হেপ্টোস। বুঝতেই পারছি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমি কি বলবো? ট্রায়োস। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমি কি বলবো? টেট্রোস। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমি কি বলবো? পেন্টোস। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমি কি বলবো? হেক্সোস। এবং 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমি কি বলবো? হেপ্টোস। ঠিক আছে, তার মানে আমরা যেটা বলছিলাম যে মনোস্যাকারাইড গুলোকে কি করা হচ্ছিল? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছিল এই কয়েকটা ভাগে। ঠিক আছে, এবার আমরা বিস্তারিত জানবো ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এবং হেপ্টোস
সম্পর্কে। ঠিক আছে, এবার তাহলে চলে আসো বইয়ে। দেখো ঠিক এই কথাটাই আমরা বলছিলাম যে কার্বন সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে ভাগ করা যায় 3 কার্বন বিশিষ্ট ট্রায়োস, 4 কার্বন বিশিষ্ট টেট্রোস, 5 কার্বন বিশিষ্ট পেন্টোস, 6 কার্বন বিশিষ্ট হেক্সোস এবং 7 কার্বন বিশিষ্ট হেপ্টোস। তোমাকে জানতে হবে জীবদেহে পাওয়া অধিকাংশ মনোস্যাকারাইড গুলোই হচ্ছে অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। জৈব যৌগ পড়ে আসলে, সমানতা পড়ে আসলে ডি সিরিজ মানে কি তুমি সেটা জানো। ঠিক আছে, তার মানে তারা প্রত্যেকে হচ্ছে ডানাবর্তী বা ডেক্সট্রো রোটেটরি গ্রুপ। ঠিক আছে, তোমাকে জানতে হবে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেওয়া আছে। সেটা কি বলা হচ্ছে যে মনোস্যাকারাইড সমূহের মধ্যে যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে, এরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে, এ কারণেই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেটকে কি বলা হয়? রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তার মানে ওই শর্করাগুলো কি বিজারক হিসেবে কাজ করতে পারে যেহেতু তাদের মধ্যে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ থাকে। তার মানে এটা হচ্ছে এমসিকিউ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ যুক্ত কার্বোহাইড্রেটকে কি বলা হয়? রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তোমাকে জানতে হবে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা পরীক্ষা করার জন্য কোন দ্রবণ ব্যবহার করা হয়? রিডিউসিং সুগার পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় বেনেডিক্ট দ্রবণ। মাস্ট, কোনোভাবেই ভুল করা যাবে না। এবং যে বেনেডিক্ট দ্রবণে থাকা কিউপ্রিক হাইড্রোক্সাইড সে কি করে? অ্যালডিহাইড এবং কিটোনের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ দেয়। ঠিক আছে, তার মানে এখান থেকে প্রশ্ন আসবে রিডিউসিং সুগার বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া করে কোন বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে? লাল বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। এবং প্রশ্ন আসবে রিডিউসিং সুগার পরীক্ষা করতে কোন দ্রবণ ব্যবহৃত হয়? রিডিউসিং সুগার পরীক্ষা করতে বেনেডিক্ট দ্রবণ ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে মনোস্যাকারাইড গুলো এরা হচ্ছে অধিকাংশই স্বাদের ভিত্তিতে সুগার গ্রুপের, তার মানে এরা হচ্ছে মিষ্টি স্বাদ বিশিষ্ট। এবার যে বলছিলাম যে কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইডকে ট্রায়োস থেকে হেপ্টোস পর্যন্ত ভাগ করা যায়। আমরা এবার ধারাবাহিকভাবে সে সম্পর্কে জানবো। দেখো ট্রায়োস তার মানে ট্রাই, বুঝতেই পারছি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হবে? 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে ট্রায়োস। তোমাকে জানতে হবে ট্রায়োসের উদাহরণ কারা কারা আছে, খুবই গুরুত্বপূর্ণ। ট্রায়োসের উদাহরণ হচ্ছে গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে নিচের কোনটি ট্রায়োস? তার মানে হচ্ছে তোমাকে সবগুলোর উদাহরণ কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, এবার এই উদাহরণগুলো জানার জন্য আমরা কি করেছি? আমরা ছকের মধ্যে সবগুলো উদাহরণ ইনক্লুড করে দিয়েছি। দেখো ট্রায়োসের উদাহরণ কি কি আছে? গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। কিভাবে মনে রাখবো? আমি লিখে রাখবো হচ্ছে গ্লিডা। আমি কি লিখবো? গ্লিডা। ঠিক আছে, তাহলে একটা বিষয় খেয়াল করো, গ্লিডা দিয়ে কি হবে? গ্লিতে হবে গ্লিসারলডিহাইড, ডাতে কি হবে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তারা কি আসলে? তারা হচ্ছে প্রকৃতপক্ষে ট্রায়োসের উদাহরণ। ঠিক আছে, তার মানে আমি বইয়ের মধ্যে কি করব? বইয়ের মধ্যে এখানে লিখে রাখবো গ্লিডা, গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এবার এই ট্রায়োস গুলো তারা হচ্ছে দ্রবণীয় মনোস্যাকারাইড। জানতে হবে এমসিকিউ, উদ্ভিদে এরা কি হিসেবে কাজ করে? এরা হচ্ছে ফসফেট এস্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, জানতে হবে এই গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এদের মধ্যে গ্লিসারলডিহাইডকে বলা হয় অ্যালডোজ শর্করা এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনকে বলা হয় কিটোজ শর্করা। তবে নিচে কোনটি অ্যালডোজ গ্রুপ বিশিষ্ট ট্রায়োস? সে হচ্ছে গ্লিসারলডিহাইড। নিচের কোনটি কিটোজ গ্রুপ বিশিষ্ট ট্রায়োস? সে হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। কেন সে অ্যালডোজ গ্রুপ বিশিষ্ট শর্করা বা অ্যালডোজ শর্করা? বুঝতেই পারছি, গ্লিসারলডিহাইড তার মানে ওর মধ্যে কি আছে? অ্যালডিহাইড মূলক আছে, তার মানে সে আসলে অ্যালডিহাইড মূলক যুক্ত ট্রায়োস, এ কারণে তাকে বলা হচ্ছে অ্যালডোজ। এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন তার মধ্যে কিটোন গ্রুপ আছে এবং যেহেতু সে কিটোন গ্রুপ যুক্ত ট্রায়োস, এ কারণে তাকে বলা হচ্ছে কিটোজ শর্করা। ঠিক আছে, এবং এই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপকে আমি জানি বলা হয় কি? রিডিউসিং গ্রুপ। তার মানে তারা কি করতে পারে? তারা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে এবং যে সমস্ত সুগার বা যে সমস্ত কার্বোহাইড্রেটের সাথে অ্যালডিহাইড কিটোন যুক্ত থাকে সেই সমস্ত সুগার বা কার্বোহাইড্রেটকে বলা হয় কি? রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তার মানে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত চিনিকে কি বলা হয়? রিডিউসিং সুগার। আশা করি ক নাম্বার কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসলে এখান থেকে কোনো ভুল করব না। যদি তাই হয়, এবার আমরা ট্রায়োস পড়ে ফেললাম, আমরা চলে আসবো 4 কার্বন বিশিষ্ট টেট্রোজে। বুঝতেই পারছো টেট্রোজ তাহলে কি হবে?
চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হবে? চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে টেট্রোস। এবং দেখো প্রত্যেকের সাধারণ সংকেত আমি আলাদা করে বলছি না, কেন তুমি বুঝতেই পারছো সংকেতের অনুপাতটা হচ্ছে 1:2:1, তার মানে একটা কার্বন, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তার মানে যেহেতু টেট্রোস, তার মানে কার্বন হ্যাজ টু বি 4, তার মানে খেয়াল করো C4H8O4। দেখেছো টেট্রোসের সাধারণ সংকেত কি? C4H8O4, তার মানে 1:2:1। ঠিক আছে, যেহেতু টেট্রোস তার মানে চারটা কার্বন, এই কারণে হচ্ছে n এর ভ্যালু কত? 4, তার মানে হচ্ছে n টুয়াইজ n। তোমাকে জানতে হবে টেট্রোসের উদাহরণ কারা আছে। টেট্রোসের উদাহরণগুলো হচ্ছে ইরিথ্রোস এবং হচ্ছে ইরিথ্রোলোজ। খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে ইরিথ্রোস হচ্ছে অ্যালডোজ শর্করা এবং ইরিথ্রোলোজ হচ্ছে একটা কিটোজ শর্করা। তার মানে হচ্ছে ইরিথ্রোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, এই কারণে সে অ্যালডোজ, এবং ইরিথ্রোলোজ এর মধ্যে কিটোন গ্রুপ আছে, এই কারণে সে কিটোজ। তার মানে নিচের কোনটি কিটোজ শর্করা, নিচের কোনটি অ্যালডোজ শর্করা, অথবা নিচের কোন টেট্রোস অ্যালডোজ শর্করা, এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে। জানতে হবে উদ্ভিদে অধিকাংশ ক্ষেত্রে টেট্রোস কি হিসেবে বিরাজ করে? ইরিথ্রোস 4-ফসফেট হিসেবে বিরাজ করে। এবং ক্যালভিন চক্রে তো তোমরা জানোই ইরিথ্রোজের ভূমিকা আছে। এবার আমরা চলে আসবো 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড অর্থাৎ পেন্টোজ সুগারে। বুঝতেই পারছি পেন্টোজ তার মানে এর সংকেত কি হবে? C5, 5 কার্বন বিশিষ্ট H10O5। ঠিক আছে, দেখো 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? পেন্টোজ সুগার। জানতে হবে পেন্টোজ সুগারের উদাহরণ কি কি, খুবই গুরুত্বপূর্ণ। পেন্টোজ সুগারের উদাহরণগুলো হচ্ছে জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস এবং হচ্ছে রাইবোলোস, জাইলোলোস। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোনোভাবেই ভুল করা যাবে না। তার মানে নিচের কোনটি পেন্টোজ সুগার, এখান থেকে এভাবে প্রশ্ন আসবে। মনে রাখার জন্য খুব সহজ একটা কৌশল হচ্ছে আমি লিখে রাখবো রাইজাই। আমি কি লিখবো? রাইজাই। তার মানে যতগুলো পেন্টোজ সুগার আছে তারা অধিকাংশ ক্ষেত্রে কি দিয়ে শুরু হচ্ছে? তারা হচ্ছে রাই দিয়ে অথবা জাই দিয়ে শুরু হচ্ছে। তার মানে জাইলোস, তারপর কি রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস, রাইবোলোজ এবং জাইলোলোজ। তার মানে ব্যতিক্রমটা হচ্ছে অ্যারাবিনোস। তার মানে প্রশ্ন আসবে নিচের কোনটি পেন্টোজ সুগার, অপশন হিসেবে যদি অ্যারাবিনোস দেয় ইট হ্যাজ টু বি অ্যারাবিনোস। ঠিক আছে, এবার খেয়াল করতে হবে এই যে পেন্টোজ সুগারগুলো আছে এর মধ্যে জাইলোজ, রাইবোস, ডিঅক্সিরাইবোস এবং অ্যারাবিনোস এরা হচ্ছে অ্যালডোজ শর্করা। তুমি বুঝতেই পারছো, তার মানে এই পেন্টোজ সুগারগুলোর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান থাকে এবং রাইবোলোজ এবং জাইলোলোজ তারা হচ্ছে কিটোজ শর্করা। তার মানে হচ্ছে রাইবোলোজ এবং জাইলোলোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে। ঠিক এই কারণেই হচ্ছে দেখো আমি ছকটার মধ্যে কি করেছি, আমি বলছিলাম যে সবগুলো উদাহরণ তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। আমরা এটা অলরেডি পড়ে আসলাম, তাই না? যে ট্রায়োজের উদাহরণ হচ্ছে গ্লিডা, গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এবার খেয়াল করো টেট্রোজের উদাহরণ আমি পড়ে এসেছি ইরিথ্রোজ এবং কি ইরিথ্রোলোজ, তাই না? এর মধ্যে ইরিথ্রোজটা হচ্ছে অ্যালডোজ সুগার, ইরিথ্রোলোজটা হচ্ছে কিটোজ সুগার। এবং খেয়াল করো এই পেন্টোজ সুগারের মধ্যে কি কি ছিল? জাইলোজ, রাইবোস, ডিঅক্সিরাইবোস এবং অ্যারাবিনোস, এই চারটা এরা হচ্ছে কি অ্যালডোজ সুগার। তার মানে এদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, CHO গ্রুপ থাকে, রাইট? এবং এই যে রাইবোলোজ এবং জাইলোলোজ এদের মধ্যে কি কিটোন গ্রুপ থাকে, তার মানে এরা হচ্ছে কিটোন গ্রুপযুক্ত পেন্টোজ। ঠিক আছে, তার মানে এখান থেকে আশা করি কোনোভাবেই ভুল হবে না। যদি তাই হয় এখান থেকে আর কিছু নয়, চলে আসবো এবার হচ্ছে আমরা সেই পেন্টোজ সুগারের মধ্যে আমাদের বইয়ে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ নিয়ে আলোচনা করা হয়েছে, সুতরাং আমরা এখন এদের সম্পর্কে বিস্তারিত পড়ব। তার মানে তুমি অলরেডি জেনে এসেছো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ তারা দুইজনই হচ্ছে কি পেন্টোজ সুগার। দেখি এবার বিস্তারিত আসলে এখান থেকে আমার কি জানতে হয়। খেয়াল করো, তোমাকে সবার প্রথম জানতে হবে রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, যেহেতু সে পেন্টোজ সুগার। জানতে হবে রাইবোজের আবিষ্কারক কে, খুবই গুরুত্বপূর্ণ MCQ। 1891 সালে বিজ্ঞানী ইমিল ফিশার কি করেন? রাইবোজ আবিষ্কার করেন। মাস্ট, রাইবোজের আবিষ্কারক কোনোভাবেই ভুল করা যাবে না। রাইবোজ কি? সে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিডের একটা গাঠনিক একক। তার মানে রাইবোনিউক্লিক অ্যাসিড বা RNA এর গাঠনিক উপাদানকে
রাইবোজ সুগার। রাইবোজের আণবিক সংকেত কি বুঝতেই পারছি, সে 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার মানে হচ্ছে পেন্টোজ সুগার, তার মানে ইট হ্যাজ টু বি C5H10O5। ঠিক আছে, 1:2:1 অনুপাত। তোমাকে জানতে হবে রাইবোজ যেহেতু সে অ্যালডোজ সুগার, তার মানে সেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে এবং সে হচ্ছে পেন্টোজ সুগার, এই কারণে একে একত্রে বলা হয় অ্যালডোপেন্টোজ। তার মানে রাইবোজের মধ্যে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকায় এবং সে পেন্টোজ সুগার হওয়ায় একে বলা হয় অ্যালডোপেন্টোজ। তোমাকে জানতে হবে এমসিকিউ, রাইবোজ শর্করা গলনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস। এবং জানতে হবে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে রাইবোজ সুগার কি উৎপাদন করে? ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। খুবই গুরুত্বপূর্ণ, তার মানে আমি এখানে অনেকগুলো এমসিকিউ পাচ্ছি, রাইট? তাহলে সর্বশেষ এমসিকিউটা কি বললাম? গাঢ় HCl এর সাথে রাইবোজ সুগার বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। এবং তুমি তো জানোই যে আরএনএ তে কি করে? রাইবোজ সুগারেরই নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড গঠনে অংশ নেয়। ঠিক আছে, এবার এখান থেকে কিছুই নয়, তোমাকে জানতে হবে এই রাইবোজ সুগারও হচ্ছে বিজারণ ক্ষমতা সম্পন্ন। তার মানে সে কি? সে হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তার মানে এখনো পর্যন্ত আমরা যতগুলো উদাহরণ পড়ছি সবগুলোই হচ্ছে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। তার মানে নিচের কোনটি রিডিউসিং সুগার বা রিডিউসিং সুগার নয়, যেটা হচ্ছে আমরা পরে জানবো, কিন্তু আপাতত মাথায় নিয়ে রাখলাম যে রাইবোজ হচ্ছে রিডিউসিং সুগার। এবার আমরা চলে আসবো রাইবোজের মতোই ডিঅক্সিরাইবোজে। বুঝতেই পারছি ডিঅক্সিরাইবোজ সেও কি এক ধরনের পেন্টোজ সুগার। ডিঅক্সিরাইবোজেরও আণবিক সংকেত কত? মনে হচ্ছিল যে তাহলে যেহেতু সে পেন্টোজ সুগার তার মানে ইট হ্যাজ টু বি C5H10O5, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডিঅক্সিরাইবোজের আণবিক সংকেত হচ্ছে C5H10O4। কোনোভাবেই ভুল করা যাবে না। কেন? এখানে একটা অক্সিজেন কম, খেয়াল করো ও নামের মধ্যেই আছে ডিঅক্সিরাইবোজ, তার মানে কি ডিঅক্সি অর্থাৎ অক্সিজেন ছাড়া, তার মানে ডিঅক্সিরাইবোজ সুগারের আণবিক গঠনে একটা অক্সিজেন কম থাকবে, এ কারণে সেটা C5H10O5 না হয়ে হয়েছে O4। ঠিক আছে, এবং দেখো খেয়াল করে এই ডিঅক্সিরাইবোজ সুগারও হচ্ছে একটা অ্যালডোজ সুগার, তার মানে এর মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, এ কারণে এটাকে কি বলা হয়? এবং সে হচ্ছে যেহেতু পেন্টোজ সুগার, সে হচ্ছে ডিঅক্সি অ্যালডোপেন্টোজও বলা হয়। তার মানে নিচের কোনটি ডিঅক্সি অ্যালডোপেন্টোজ নামে পরিচিত? বুঝতেই পারছি সেটা কি হবে? অ্যালডোজ সুগারও পেন্টোজ সুগারও, আবার সে ডিঅক্সি অক্সিজেন ছাড়া, তার মানে কি সেটা ডিঅক্সি রাইবোজ কে বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাকে বললামই যে রাইবোজ শর্করার সাথে ডিঅক্সিরাইবোজ সুগারের পার্থক্যটা কোথায়? ডিঅক্সিরাইবোজ সুগারে একটা অক্সিজেন কম থাকে। জানতে হবে কয় নাম্বার কার্বনে অক্সিজেনটা কম থাকে। যেহেতু সে পেন্টোজ সুগার তার মানে তার 5টা কার্বন রয়েছে, এই 5টা কার্বনের দ্বিতীয় কার্বনে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, তার মানে কোনো অক্সিজেন থাকে না। ঠিক আছে, তার মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে কি হয়? একটা অক্সিজেন কম থাকে, 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন থাকে না। ঠিক আছে, এবং এই ডিঅক্সিরাইবোজ সুগার সে কি? সে হচ্ছে ডিএনএ নিউক্লিক অ্যাসিডের নিউক্লিওটাইড গঠনে অংশ নেয়। তার মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার ছাড়া ডিএনএ এর গঠন অসম্ভব। ঠিক আছে, এবং এই ডিঅক্সিরাইবোজ সুগারও কি বিজারণ ক্ষমতা সম্পন্ন, তার মানে সেও হচ্ছে রিডিউসিং সুগার। যদি তাই হয় আমরা রাইবোজ সুগার পড়ে ফেললাম, আমরা ডিঅক্সিরাইবোজ সুগার পড়ে ফেললাম। এইবার চলে আসবে হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য। তুমি জানো যে এই পার্থক্য এইচএসসি তে খুবই গুরুত্বপূর্ণ সিকিউ, অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন হয়, সত্য নয় কোনটি বা ভিতর থেকে এমসিকিউ। ঠিক আছে, তার মানে হচ্ছে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা সিকিউ এবং এমসিকিউ এর জন্য। এবার খেয়াল করো, সুতরাং আমরা ততটা গুরুত্ব দিয়ে পার্থক্যটা পড়বো। সবার প্রথম জানতে হবে রাইবোজ সুগার সে হচ্ছে কি আরএনএ এর গাঠনিক উপাদান, আর ডিঅক্সিরাইবোজ সুগার সে হচ্ছে ডিএনএ এর গাঠনিক উপাদান। রাইবোজ সুগার কি করে? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, আর ডিঅক্সিরাইবোজ সুগার সে হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। কোনোভাবেই ভুল করা যাবে না। রাইবোজ সুগার তৈরি করে ফারফিউরাল অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ সুগার তৈরি করে লেভুলিনিক অ্যাসিড। কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কিরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়। কিভাবে মনে রাখবো? এখানে লিখে রাখবে হচ্ছে রাফা। কি লিখবো?
রাফা। রাফাকে আমরা কিভাবে মনে রাখি? ওই যে বিখ্যাত গান আমি আকাশ পাঠাবো, তাই না? তার মানে হচ্ছে রাফা দিয়ে আমি কি মনে রাখবো? রাফা দিয়ে মনে রাখবো হচ্ছে রাইবোস, ফাতে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। তার মানে রাইবোস সুগার গাঢ় সিএল এর সাথে বিক্রিয়া করে তৈরি করে ফারফিউরাল অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোস সুগার সে কি তৈরি করবে? সে হচ্ছে লেভুলিনিক অ্যাসিড তৈরি করবে। এবার দেখো রাইবোস সুগারের আণবিক গঠনে অক্সিজেন পরমাণু কয়টা থাকে? 5টা। যেহেতু হচ্ছে রাইবোস সুগার বা পেন্টোজ সুগার, তার মানে 5টা কার্বন 5টা অক্সিজেন, 1:1 অনুপাত। কিন্তু ডিঅক্সিরাইবোস যেহেতু একটা অক্সিজেন কম, এই কারণে তার আণবিক গঠনে 4টা অক্সিজেন পরমাণু থাকে। জানতে হবে ঠিক এই কথাটাই যে রাইবোস সুগারের ক্ষেত্রে 2 নাম্বার কার্বন পরমাণুর সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে, কিন্তু ডিঅক্সিরাইবোস সুগারে 2 নাম্বার কার্বন পরমাণুর সাথে কোনো হাইড্রোক্সিল গ্রুপ থাকে না। যেহেতু কোনো অক্সিজেন থাকে না, শুধুমাত্র সেখানে কি হাইড্রোজেন যুক্ত থাকে। এবং রাইবোস সুগারের কাজ কি? সে হচ্ছে নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশ নেয়। এবং ডিঅক্সিরাইবোসের কাজ কি? সে হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশ নেয়, যেটা পরবর্তীতে ডিএনএ ফরমেশন করে। তার মানে রাইবোস সুগার ডিঅক্সিরাইবোস সুগারের মধ্যে পার্থক্য আশা করি কোনোভাবেই এমসিকিউ সিকিউ যেভাবেই হোক না কেন ভুল করব না। যদি তাই হয় আমরা চলে আসবো পরবর্তী পেজে। আমরা পেন্টোজ সুগার সবটা পড়ে ফেললাম, এবার আমরা চলে আসবো হচ্ছে হেক্সোস সুগারে। ঠিক আছে, এবার হেক্সোস সুগার তুমি বুঝতেই পারছো, তার মানে সে কি? সে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, রাইট? তার মানে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলে? হেক্সোস সুগার। তোমাকে জানতে হবে উদাহরণ কি কি আছে। উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এরা হচ্ছে অ্যালডোজ শর্করা, এবং ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা। তার মানে কি কথা বললাম? খুব সহজ কথা বললাম, খেয়াল করো। এই যে আবার আমরা খাতায় চলে আসলাম, হেক্সোস সুগারের উদাহরণ কি কি আছে? গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। এর মধ্যে গ্লুকোজ, ম্যানোজ এবং গ্যালাক্টোজ এদের মধ্যে কি থাকে? অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই কারণে তারা হচ্ছে অ্যালডোজ শর্করা। এবং হচ্ছে ফ্রুক্টোজ, তার মধ্যে কি থাকে? তার মধ্যে সেম, তার মধ্যে হচ্ছে কিটোন গ্রুপ থাকে। তার মানে সে হচ্ছে কিটোজ শর্করা। বুঝতে পেরেছি কথাটা? যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়, সবগুলোর উদাহরণ মাস্ট। নিচের কোনটি টেট্রোজ, নিচের কোনটি পেন্টোজ, নিচের কোনটি হেক্সোজ, বা সামনে আমরা পড়বো নিচের কোনটি হেপ্টোজ। মানে প্রত্যেকের উদাহরণ জানতে হবে, এবং সেই উদাহরণের মধ্যে কে অ্যালডোজ সুগার, কে কিটোজ সুগার কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে হেক্সোজের উদাহরণ আমরা কি কি পেলাম? গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। এর মধ্যে ফ্রুক্টোজ ছাড়া বাকি সবাই হচ্ছে আমার অ্যালডোজ সুগার। যদি তাই হয় এবার খেয়াল করো, আমরা চলে আসব এখানে কি বলা হচ্ছে, ঠিক এই কথাটাই যে ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার। ঠিক আছে, এবার আমরা চলে আসব এই হেক্সোজ সুগারের মধ্যে কয়েকটার বিস্তারিত আলোচনায়। আমরা পড়ব হচ্ছে গ্লুকোজ, আমরা পড়ব হচ্ছে পরবর্তী পেজে ফ্রুক্টোজ। তাহলে আমরা দেখি আসলে গ্লুকোজ থেকে কি পড়তে হয়। খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে জানতে হবে গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, এবং গ্লুকোজের অপর নাম কি? গ্লুকোজের অপর নাম হচ্ছে ডেক্সট্রোজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। গ্লুকোজের অপর নাম কি? গ্লুকোজের অপর নাম হচ্ছে ডেক্সট্রোজ। ঠিক আছে, এবং উদ্ভিদ কোষে গ্লুকোজকে কি অবস্থায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে গ্লুকোজকে দ্রবণীয় অবস্থায় পাওয়া যায়। তার মানে গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ সুগার, এর অপর নাম হচ্ছে ডেক্সট্রোজ। উদ্ভিদ কোষে পাওয়া যায় দ্রবণীয় অবস্থায়। গ্লুকোজের আণবিক সংকেত বুঝতেই পারছো, হেক্সোজ সুগার, তার মানে সি হ্যাজ টু বি 6, তার মানে হচ্ছে 1:2:1 অনুপাতে H12O6। ঠিক আছে, তোমাকে জানতে হবে সে হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ। তুমি কেন অ্যালডোহেক্সোজ কারণটা তুমি এখন জানো। এই হেক্সোজ সুগারের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, এবং গ্লুকোজও হচ্ছে একটা রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা। তার মানে নিচের কোনটি রিডিউসিং সুগার, নিচের কোনটি নন রিডিউসিং সুগার, খুবই জনপ্রিয় এমসিকিউ। বাট তোমার এখনো পর্যন্ত কোনো কষ্ট হয়নি, কেননা তুমি এখনো পর্যন্ত যতগুলো কার্বোহাইড্রেট পড়ে এসেছো তারা প্রত্যেকে কি ছিল? তারা প্রত্যেকে রিডিউসিং সুগার ছিল। যদি তাই হয় তোমাকে জানতে হবে গ্লুকোজ পাওয়া যায় কোথায়। বিভিন্ন প্রকার পাকা ফল এবং মধুতে প্রচুর পরিমাণে কি থাকে? গ্লুকোজ থাকে। জানতে হবে এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত? শতকরা 12 থেকে 30 ভাগ। কোনোভাবে এই সংখ্যাটা ভুল করা যাবে না। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ। যেহেতু পাকা আঙ্গুরে অনেক বেশি পরিমাণ গ্লুকোজ পাওয়া যায়, এই কারণে গ্লুকোজকে অনেক সময় বলা হয় গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। তার মানে নিচের কোনটি গ্রেপ সুগার হিসেবে পরিচিত? অ্যান্সার কি হবে? গ্লুকোজ। ঠিক আছে, এবার খেয়াল করো, জানতে হবে
উদ্ভিদে গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে না। তার মানে উদ্ভিদে গ্লুকোজ খরচ হয়ে যায়, ব্যবহার হয়ে যায়, সে সঞ্চিত পদার্থ হিসেবে থাকে না। এবং তুমি তো জানোই শ্বসনের প্রাথমিক পদার্থ কোনটা? গ্লুকোজ, তাই তো? শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিসে আমি শ্বসনিক বস্তু হিসেবে কাকে ব্যবহার করি? গ্লুকোজকে। ঠিক আছে, এখান থেকে আর কিছুই না। তার মানে এখান থেকে আমাকে কি জানতে হবে? খুবই গুরুত্বপূর্ণ কথা জানতে হবে যে গ্রেপ সুগার বা আঙুরের শর্করা কাকে বলা হয়? গ্লুকোজকে। এটা কোনোভাবেই ভুল করা যাবে না। কেন বলছি? কারণ কিছুক্ষণ পর তুমি ফ্রুট সুগার পড়বে, তুমি কিছুক্ষণ পর দেখবে যে ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। তার মানে ফ্রুট সুগারকে আর গ্রেপ সুগারকে কোনোভাবে যেন ভুল না হয়। জানতে হবে গ্লুকোজের উৎপাদন প্রণালী। তুমি বুঝতেই পারো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে এবং গবেষণাগারে কি হাইড্রোলাইসিস করে সুক্রোজ এবং স্টার্চ থেকে কি করা হয়? গ্লুকোজ ফ্রুক্টোজকে আলাদা করা হয়। জানতে হবে গ্লুকোজের বৈশিষ্ট্য। এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ, গ্লুকোজের বৈশিষ্ট্য নয় কোনটি? সুতরাং দেখো গ্লুকোজ কেমন? তোমরা গ্লুকোজ দেখেছো, সে সাদা, সে কি দানাদার পদার্থ। তার মানে গ্লুকোজ সাদা, গ্লুকোজ কি দানাদার। গ্লুকোজ স্বাদে কেমন? মিষ্টি এবং পানিতে সে দ্রবণীয়। অ্যালকোহলে গ্লুকোজ সামান্য মাত্রায় দ্রবণীয়, কিন্তু ইথারে একদমই অদ্রবণীয়। তার মানে গ্লুকোজ থেকে আমি কি কি ইনফরমেশন জানলাম? সে সাদা, সে দানাদার, সে মিষ্টি, সে পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, কিন্তু ইথারে একদমই অদ্রবণীয়। গ্লুকোজ সম্পর্কে এই তথ্যগুলো কোনোভাবেই ভোলা যাবে না। এবার চলে আসতে হবে গ্লুকোজের ব্যবহার। খুব সহজ, খুব মজার এবং খুব সহজ একটা কৌশলের মাধ্যমে আমরা গ্লুকোজের ব্যবহারগুলো শিখে ফেলতে পারবো। দেখো, আমরা গ্লুকোজের ব্যবহার মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো, সেটা ফক্স। ফক্সকে আমরা কিভাবে লিখবো? আমরা একটু ভেঙে লিখবো ফক্স। ঠিক আছে, ফ ক দন্তস। এবার দেখি ফক্স দিয়ে কিভাবে আমরা গ্লুকোজের ব্যবহারগুলো জেনে ফেলতে পারি। খেয়াল করো, নর্মালি তুমি গ্লুকোজকে কি হিসেবে দেখো? তুমি রোগীর পথ্য হিসেবে দেখো, তাই না? হাসপাতালে গেলে দেখি আমরা রোগীকে কি দিচ্ছে? গ্লুকোজ খেতে দেয়। তার মানে রোগীর পথ্য বা ঔষধ হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়। কেন গ্লুকোজ ব্যবহৃত হয়? কারণ গ্লুকোজ কি করে? রোগীকে দ্রুত শক্তি যোগায়। ঠিক আছে, গ্লুকোজ যেহেতু আর ভাঙতে হয় না, আমার শরীর সরাসরি সেটাকে অ্যাবজর্ব করতে পারে, তার মানে খুব সহজে আমি শক্তিটা শরীরে পাই। ঠিক আছে, এবার দেখো গ্লুকোজের ব্যবহার কি? এই যে ফক্সের ফ দিয়ে কি বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজকে ব্যবহার করা হয়। তারপর দেখো কতে কি হয়? কতে হয় ক্যালসিয়াম গ্লুকোনেট। খুবই গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ঔষধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়। এটা খুবই জনপ্রিয় প্রশ্ন। ঔষধ শিল্পে গ্লুকোজ কি হিসেবে ব্যবহৃত হয়? উত্তর কি হবে? ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে। তারপর দেখো কতে আরেকটা হয়, সেটা কি? সেটা কার্বোহাইড্রেট বিপাকে। তার মানে গ্লুকোজ কি করে? গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার দেখো তো দন্তস দিয়ে কি হয়? দন্তস দিয়ে হয় ভিটামিন সি। তার মানে ভিটামিন সি তৈরি করার জন্য কাকে ব্যবহার করা হয়? গ্লুকোজকে ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোনোভাবেই ভুল করা যাবে না। এখান থেকেই প্রশ্ন এসেছিল, নিচের কোন ভিটামিন তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়? উত্তর কি? ভিটামিন সি। এবং গ্লুকোজের আরেকটা কাজ কি দন্তস দিয়ে? সেটা সরবিটল তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ ব্যবহৃত হয় সেটা তো আমি এমনিতেই জানি। তার মানে এই ফক্স দিয়ে খুব সহজে আমি গ্লুকোজের ব্যবহারগুলো শিখে ফেললাম, রাইট? ফতে কি ছিল? ফল সংরক্ষণে। কথা ছিল ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ঔষধ শিল্পে। কথা ছিল কার্বোহাইড্রেট বিপাকে। সতে কি? ভিটামিন সি তৈরিতে এবং সরবিটল তৈরিতে। বাকিগুলো তো আমি এমনিতেই জানি। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছু নয়। এবার তোমাকে জানতে হবে গ্লুকোজের রিং স্ট্রাকচার। গ্লুকোজের রিং স্ট্রাকচার সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ? সেটা গুরুত্ব দুই জায়গায়। এইচএসসি পরীক্ষায় কি হয়? এইচএসসি পরীক্ষায় গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকতে বলে। এবং অ্যাডমিশন টেস্টে কি হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল যদি বা কম আসে, অ্যাডমিশন টেস্টগুলোতে কি হয়? বলে যে নিচের কোনটি আলফা ডি গ্লুকোজ, নিচের কোনটি বিটা ডি গ্লুকোজ, নিচের কোনটি ডি গ্লুকোজ, নিচের কোনটি এল গ্লুকোজ। তার মানে সিকিউ এমসিকিউ দুইটার জন্যই গ্লুকোজের রিং স্ট্রাকচার জানা ইজ এ মাস্ট। ঠিক আছে, আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচারটা কি হয়?
কিভাবে আঁকতে হয় সেটা জানতে হয়, কোনটা রিং স্ট্রাকচার সেটা আইডেন্টিফাই করা জানতে হয়। এবার এটা খুব সহজ, আমি একটু সময় নিয়ে সেটা বলে দিব যেন হচ্ছে এমসিকিউ এর জন্য যদি কখনো প্রশ্ন আসে আমার কোনোভাবে ভুল না হয়ে যায়। আর এইচএসসি সিকিউ এর জন্য তো এটা একদম পেইড সিকিউ, ঠিক আছে। যদি তাই হয়, খেয়াল করো গ্লুকোজের রিং স্ট্রাকচারের আগে আমরা জানবো হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার। স্ট্রাকচার আঁকাটা আসলে খুবই সহজ। কেন খুবই সহজ? একটা বিষয় খেয়াল করো, গ্লুকোজ যেহেতু সে হেক্সোস সুগার, তার মানে তার কয়টা কার্বন থাকবে? দেখো তার কার্বন থাকবে 6টা, তাই না? 1 2 3 4 5 6, তার কি রইল? তার 6টা কার্বন রইল। এবার আমি দেখো আঁকাটা কত সহজ, 6টা কার্বন। আবার যেহেতু গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার, তার মানে কি গ্লুকোজের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, তার মানে আমার প্রথম কার্বনে আমি কি দিলাম? একটা অ্যালডিহাইড গ্রুপ দিয়ে ফেললাম, ঠিক আছে। প্রথম কার্বন আমি দিয়ে ফেললাম অ্যালডিহাইড গ্রুপ, বাকি কার্বনগুলো এখনো আমি ধরলাম যে আমার খালি আছে, ঠিক আছে। এবার এই গ্লুকোজের রিং স্ট্রাকচার হোক বা চেইন স্ট্রাকচার হোক, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার একটা কম্পোনেন্ট হচ্ছে CH2OH। কি বললাম? CH2OH। তার মানে সেটা চেইন স্ট্রাকচারেও কাজে লাগে, সেটা রিং স্ট্রাকচারেও কাজে লাগে, ঠিক আছে। সে হচ্ছে স্পেশাল, সে একটা স্পেশাল কম্পাউন্ড। তাহলে দেখো গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট প্রথম কার্বন, সে হচ্ছে অ্যালডোজ সুগার, দিয়ে দিলাম অ্যালডিহাইড। এবার 6 নম্বর কার্বনে দিয়ে দিব হচ্ছে CH2OH, ঠিক আছে। তার মানে আমার 1 নাম্বার কার্বন হয়ে গেল, আমার 6 নাম্বার কার্বন হয়ে গেল। এবার থেকে গেল কি? এই 4টা কার্বন। এই 4টা কার্বনের মধ্যে আমার হয় হাইড্রোজেন হবে অথবা হাইড্রোক্সিল গ্রুপ হবে। এবার আমি কিভাবে মনে রাখবো যে হাইড্রোজেন গ্রুপ হবে নাকি হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ হবে? মনে রাখার একটা সহজ কৌশল আছে। কৌশলটা হচ্ছে কি, আমি একটা ত্রিভুজ কল্পনা করব। কি কল্পনা করব? প্রথম 3টার জন্য 2 3 4 নাম্বার কার্বনের জন্য আমি একটা ত্রিভুজ কল্পনা করব। দেখো এই যে আমি একটা কি কল্পনা করছি? ত্রিভুজ কল্পনা করছি, ঠিক আছে। এই যে আমার একটা ত্রিভুজ আমি কল্পনা করলাম। এবার খেয়াল করো, এই যে ত্রিভুজের যে 3টা বিন্দু, এই 3টা বিন্দুতে কি হবে? এই 3টা বিন্দুতে হবে হচ্ছে আমার হাইড্রোক্সিল মূলক, ঠিক আছে। তার মানে আমি কি করব? আমি হচ্ছে বাম দিকে অ্যাপেক্স রেখে একটা ত্রিভুজ আঁকবো এবং এই ত্রিভুজের 3টা বিন্দুতে আমার হবে হচ্ছে হাইড্রোক্সিল মূলক। তার মানে 2 নাম্বার কার্বনের এখানে হাইড্রোক্সিল মূলক, 3 নাম্বার কার্বনের এই অ্যাপেক্সে হাইড্রোক্সিল মূলক, 4 নাম্বার কার্বনের এখানে হাইড্রোক্সিল মূলক। এছাড়া অবশিষ্ট যে হাতগুলো কার্বনের বাকি থাকবে তারা হচ্ছে প্রত্যেকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে খুব সহজ আমি কি করে ফেললাম? স্ট্রাকচারটা এঁকে ফেললাম। এখনো পর্যন্ত আমার বাকি আছে হচ্ছে এই যে 5 নাম্বার কার্বনের স্ট্রাকচারটা, ঠিক আছে। এবার এই 5 নাম্বার কার্বনের স্ট্রাকচারটাই আসলে আইডেন্টিফাই করবে যে সে কি ডি গ্লুকোজ নাকি সে এল গ্লুকোজ। কিভাবে মনে রাখবো? বুঝতেই পারো, ডি মানে কি? ডেক্সট্রোরোটরি। আমি মনে রাখবো হচ্ছে ডি ফর ডান, ঠিক আছে। তার মানে হচ্ছে ডান মানে কি? ডি, ঠিক আছে। এবং এল মানে কি? এল মানে হচ্ছে লেফট, এল মানে হচ্ছে লেফট বা বাম, ঠিক আছে। খেয়াল করো, তার মানে হচ্ছে ডান ফর ডি। এটাতে আমি কি বোঝালাম? যে ডি গ্লুকোজের কি হবে? হাইড্রোক্সিল মূলকটা ডান পাশে হবে, আর এল গ্লুকোজের কি হবে? হাইড্রোক্সিল মূলকটা বা OH মূলকটা বাম পাশে হবে। ডান পাশে হলে ডি গ্লুকোজ, বাম পাশে হলে এল গ্লুকোজ, ঠিক আছে। তার মানে আমি খুব সহজে কি করে ফেলতে পারবো? আমি হচ্ছে ডি গ্লুকোজ এল গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকতেও কোনো সমস্যা নাই, যদি হচ্ছে এমসিকিউতে আসে আমার দেখে আমি আইডেন্টিফাইও করে ফেলতে কোনো সমস্যা থাকলো না। কিভাবে আইডেন্টিফাই করব? খুব সহজ, বলেছিলাম গ্লুকোজ সে হচ্ছে হেক্সোজ সুগার, তার মানে 6টা কার্বন, ঠিক আছে। এর মধ্যে সে আবার হচ্ছে অ্যালডোজ সুগার, তার মানে অ্যালডিহাইড গ্রুপ। তার মানে প্রথম কার্বনটাকে আমি হচ্ছে অ্যালডিহাইড বানিয়ে ফেললাম, এবং ষষ্ঠ কার্বন সে হচ্ছে স্পেশাল কম্পোনেন্ট, আমি মনে রাখবো শুধুমাত্র CH2OH। ষষ্ঠ কার্বন আমি দিয়ে ফেললাম CH2OH। এবার হচ্ছে যে বাকি 4টা কার্বন থেকে গেল। এবার আমি কি করব? এই যে কার্বনের দুই পাশে 2টা করে হাত এখনো পর্যন্ত খালি, আমি এখানে হচ্ছে একটা বাম দিকে অ্যাপেক্স বা শীর্ষ চিন্তা করে একটা ত্রিভুজ আঁকবো। সেই ত্রিভুজের 3টা বিন্দু হবে আমার OH, এবং হচ্ছে অবশিষ্ট যে হাতগুলো থাকে তারা হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে আমার সবগুলো হয়ে গেল। শুধুমাত্র এই ত্রিভুজ তো আমার পঞ্চম কার্বনটাকে কভার করে না। এই পঞ্চম কার্বনটা কি হবে? যদি সেটা ডি গ্লুকোজ হয় তার মানে ডানে হবে OH, যদি সেটা এল গ্লুকোজ হয় তাহলে বামে হবে OH। দেখো ডি গ্লুকোজ এল গ্লুকোজের বাকি সব সেম, দেখেছো? 1 নাম্বার কার্বনে কি
অ্যালডিহাইড মূলক। তারপর সবার লাস্টের কার্বন হচ্ছে CH2OH। এই যে হচ্ছে আমার ত্রিভুজ, রাইট? ত্রিভুজের 3টা পয়েন্ট হচ্ছে আমার OH, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ এবং শুধুমাত্র এর OH মূলকটা বাম দিকে। তো আশা করি এখানে কোনো সমস্যা হবে না। এবার চলে আসবো হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার, আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং বিটা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি আলফা ডি গ্লুকোজ, নিচের কোনটি বিটা ডি গ্লুকোজ, এবং এইচএসসি এখান থেকে আঁকতে বলে। কিভাবে? খুব সহজ, দেখো কিভাবে মনে রাখবো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। আমি বেসিক্যালি গ্লুকোজের রিং স্ট্রাকচারে কয়টা কার্বন থাকবে, গ্লুকোজ যেহেতু হচ্ছে হেক্সোজ সুগার, তার মানে কার্বন কয়টা থাকবে, 6টা। এবার হয় কি, রিং স্ট্রাকচারগুলো ফরমেশন কিভাবে হয় খেয়াল করো। গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন যখন কাছাকাছি আসে তখন কি হয়, এদের মধ্যে একটা অক্সিজেন সেতুর তৈরি হয়। তার মানে গ্লুকোজের এই যে কার্বন চেইনটা, এই চেইনটা যখন কাছাকাছি আসে তখন কি হয়, তাদের মধ্যে একটা অক্সিজেন সেতু ফরমেশন হয়। তার মানে হচ্ছে গ্লুকোজের, খেয়াল করো, এই যে 1 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার কার্বন, তারা হচ্ছে একটা অক্সিজেনের মাধ্যমে কানেক্টেড। তার মানে একটা অক্সিজেন ব্রিজ দ্বারা 1 নাম্বার এবং 5 নাম্বার কার্বন কি কানেক্টেড, ঠিক আছে? এবার শুধুমাত্র এতটুকু তুমি যদি বুঝে যাও, আমার রিং স্ট্রাকচার অর্ধেক বোঝা শেষ। এবার সেটাকে কেন আলফা ডি গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজ বলা হয়? আমি তো ডি এবং এল বুঝলাম। ডি মানে হচ্ছে আমার কি হবে, আমার হচ্ছে হাইড্রোক্সিল মূলকটা ডানে থাকবে, এল মানে হচ্ছে লেফট বা বাম, আমার হাইড্রোক্সিল মূলকটা বামে থাকবে। কিন্তু আলফা বিটা মানে কি? আলফা মানে হচ্ছে সহজ কথায় আমার হাইড্রোক্সিল গ্রুপটা নিচে থাকবে। আলফা মানে কি, হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় থাকবে, নিচে। আর বিটা ডি গ্লুকোজে হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় থাকবে, উপরে, ঠিক আছে? তার মানে হচ্ছে বিটা উপরে, আলফা নিচে। যদি এতটুকু হয়, খেয়াল করো আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে খুঁজবো যে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা। তাহলে দেখো গ্লুকোজের হচ্ছে রিং স্ট্রাকচারটা আমি আঁকলাম। এই যে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। 5টা কার্বন কি করলো, 1 আর 5, সে হচ্ছে অক্সিজেন দ্বারা যুক্ত। তার মানে আমি এখানে একটা হেক্সাগোনাল শেপ আঁকলাম। এর মধ্যে 5টা পয়েন্ট হবে 5টা কার্বনের, 1টা পয়েন্ট হবে অক্সিজেনের। তার মানে সেই 5টা কার্বন অক্সিজেন দ্বারা যুক্ত। এবার কি হবে, সেই 5ম কার্বনে ওই যে আমার সেই স্পেশাল কম্পোনেন্ট যে ছিল CH2OH, তার মানে আমি 6ষ্ঠ কার্বনে কাকে নিয়ে আসবো, CH2OH কে। এতটুকুই, আর কিচ্ছু না। 6ষ্ঠ কার্বনে আমি কাকে নিয়ে আসলাম, CH2OH কে। তাহলে দেখো বিটা ডি গ্লুকোজ দিয়ে আমরা বোঝা শুরু করি। খুব সহজ, আমি বললাম যে এটা হেক্সাগোনাল শেপ হবে, সেখানে 5টা কার্বন থাকবে একটা অক্সিজেন দ্বারা যুক্ত অবস্থায়। তার মানে এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এই 5টা কার্বন হেক্সাগোনাল শেপটা হয়েছে অক্সিজেন দ্বারা যুক্ত হয়ে। এই যে আমার ষড়ভুজাকৃতির গঠন, ঠিক আছে? এবার আমি কি বললাম যে 5 নাম্বার কার্বন, যেহেতু আমার কার্বন 6টা থাকতে হবে গ্লুকোজে, তাহলে আমি 6 নাম্বার কার্বন হিসেবে নিয়ে আসবো CH2OH কে, ঠিক আছে? এই যে 5 নাম্বার কার্বনের উপরে আমি বন্ড দ্বারা যুক্ত করলাম। এবার কি হবে, এবার হচ্ছে মজার বিষয়, যেহেতু বিটা ডি গ্লুকোজ, তার মানে OH মূলক বা কি হাইড্রোক্সিল মূলকটা উপরে থাকবে। দেখো আমি কি করলাম, 1 নাম্বার কার্বনে OH মূলককে দিলাম উপরে। এটা দিয়ে আমাকে স্টার্ট করতে হবে, আর কিচ্ছু না, এটা দিয়ে স্টার্ট। তার মানে 1 নাম্বার কার্বনে OH মূলক কি উপরে, এবার গ্র্যাজুয়ালি শুধু উপর নিচ হবে। 1 নাম্বার কার্বনে OH মূলক উপরে, তার মানে 2 নাম্বার কার্বনে OH মূলক নিচে, তার মানে 3 নাম্বার কার্বনে OH মূলক উপরে, তার মানে 4 নাম্বার কার্বনে OH মূলক নিচে। তার মানে দেখো এই 4টা কার্বনে 4টা OH মূলককে আমি বসিয়ে ফেললাম। এবার OH মূলক যখন বসে গেল, কার্বনের শুধুমাত্র আর একটা হাত খালি থাকলো, সেই খালি হাতগুলো আমরা কি করব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এবং 5 নাম্বার কার্বনে তো খালি হাতটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, কেননা 5 নাম্বার কার্বনের উপরে তো OH আছেই, রাইট? তার মানে খুব সহজ। কি বললাম, বিটা ডি গ্লুকোজ আমি কিভাবে আঁকবো, প্রথমে হেক্সাগোনাল শেপ, তারপর হচ্ছে 1 নাম্বার কার্বন থেকে শুরু করব। 1 নাম্বার কার্বন যেহেতু বিটা, তার মানে OH উপরে, 1 নাম্বার কার্বনে কি হবে, OH মূলক উপরে, 2 নাম্বার কার্বনে OH মূলক নিচে, 3 নাম্বার কার্বনে OH মূলক উপরে, 4 নাম্বার কার্বনে OH মূলক নিচে, 5 নাম্বার কার্বনে OH মূলক উপরে। উপরে তো সেটা CH2OH হিসেবে আছেই। তার মানে যখন এই উপর নিচ সবগুলো OH দিয়ে ফেললাম, এরপর কার্বনের যে খালি হাতগুলো থাকবে সেগুলো সব আমরা কি করব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। পূর্ণ করলেই হচ্ছে আমার গ্লুকোজের বিটা ডি রিং স্ট্রাকচার হয়ে গেল। এত সহজ। এবার আলফা ডি রিং স্ট্রাকচারটা কিভাবে আঁকবো সেটাও খুব সহজ। দেখো
আলফা ডি বিটা ডি কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র চেঞ্জটা হচ্ছে 1 নাম্বার কার্বনে। 1 নাম্বার কার্বন যেহেতু সে বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে ওএইচটা উপরে ছিল, আলফাতে হচ্ছে নিচে যাবে, তার মানে আলফা ডি গ্লুকোজে শুধু আমার ওএইচটা কি হবে, নিচে আসবে। বাকি সব কিন্তু আগের মতোই, বাকি সবের মধ্যে কোনো পরিবর্তন নেই। তার মানে আলফা ডি গ্লুকোজ আঁকা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বিটা ডি গ্লুকোজ একে শুধুমাত্র এখানে একটা 180 সুইচ করে দেওয়া। তার মানে হচ্ছে ওএইচটাকে উপর থেকে কি করে নিয়ে আসা, নিচে নিয়ে আসা। তার মানে আশা করি এই স্ট্রাকচার আঁকতে তো কোনো সমস্যা থাকবেই না। যদি এমসিকিউ তো আসে নিচে কোনটি আলফা ডি গ্লুকোজ, নিচে কোনটি বিটা ডি গ্লুকোজ, কোনোভাবেই কি করব না, ভুল করব না। যদি তাই হয়, এবার দেখো আমরা যেটা বুঝে গেলাম এটাই হচ্ছে এরা এই কথাটা এতক্ষণ ধরে এখানে বলল। ওই যে দেখো বলছিল যে OH গ্রুপটা 1 নাম্বার কার্বনের আলফা অবস্থান অথবা বিটা অবস্থানে থাকতে পারে, তার উপর বিশেষ করে তার নাম হয়। আলফা অবস্থানটা হচ্ছে নিচে, বিটা অবস্থানটা হচ্ছে উপরে। ঠিক আছে, তোমাকে জানতে হবে বিটা গ্লুকোজ কি গঠন করে, তোমাকে জানতে হবে আলফা গ্লুকোজ কি গঠন করে। খুবই গুরুত্বপূর্ণ। বিটা গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজ গঠন করে হচ্ছে সেলুলোজ, কিন্তু আলফা ডি গ্লুকোজ গঠন করে স্টার্চ। মনে রাখার জন্য লিখে রাখবো আশা। তার মানে আতে হচ্ছে কি, আতে হচ্ছে আলফা, আর সা মানে হচ্ছে সাতে হচ্ছে স্টার্চ। ঠিক আছে, আশা তার মানে কি, আশা দিয়ে বুঝায় আলফা ডি গ্লুকোজ তৈরি করে স্টার্চ। তাহলে বিটা ডি গ্লুকোজ কি তৈরি করবে, সেলুলোজ। যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়। এবার দেখো পরবর্তীতে বলা হচ্ছে ডি এবং এল গ্লুকোজ। তোমাকে তো সেটা আমি বলেই আসলাম, তুমি সেটা জানো। দেখো ডি গ্লুকোজটা মানে কি, এই যে তুমি দেখছিলে 5 নাম্বার কার্বনে আমার কি হাইড্রোক্সিল গ্রুপটা যদি ডান দিকে থাকতো সেটা ডি গ্লুকোজ, হাইড্রোক্সিল গ্রুপটা যদি বাম দিকে থাকতো সেটা লেফট বা এল গ্লুকোজ। দেখো গ্লুকোজের 5 নাম্বার কার্বনে সংযুক্ত OH মূলক যদি ডান দিকে থাকে সেটা হচ্ছে ডি গ্লুকোজ, এবং 5 নাম্বার কার্বনে সংযুক্ত OH মূলক যদি বাম দিকে থাকে সেটা হচ্ছে এল গ্লুকোজ। ডি মানে কি, দক্ষিণাবর্ত বা ডেক্সোরোটারি, যেটাকে হচ্ছে ডি বা প্লাস দ্বারা প্রকাশ করা হয়, পজিটিভ। এবং এল মানে হচ্ছে বামাবর্ত বা ল্যাবরেটরি, সেটা হচ্ছে এল বা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। দক্ষিণাবর্ত মানেটা কি, সে হচ্ছে আলোর প্রভাবে সে হচ্ছে ডান দিকে ঘুরে যায়। বামাবর্তী মানে কি, সে হচ্ছে আলোর প্রভাবে বাম দিকে ঘুরে যায়। তার মানে দক্ষিণাবর্তের ক্ষেত্রে সে যেহেতু আলোক সক্রিয়, তার ঘূর্ণনের দিক হচ্ছে ডান দিকে, এবং বামাবর্তের ক্ষেত্রে যেহেতু সে আলোক সক্রিয় দুইজনই, কার্বোহাইড্রেট মাত্র আলোক সক্রিয়, কিন্তু যেহেতু সে বামাবর্ত তার মানে তার ঘূর্ণনের দিক হচ্ছে বাম দিকে। বামাবর্ত তার মানে বাম দিকে আবর্তন হবে, তার মানে বাম দিকে ঘুরবে। তার মানে ডানাবর্ত গ্লুকোজ ডান দিকে ঘোরে, বামাবর্ত গ্লুকোজ বাম দিকে ঘোরে। ঠিক আছে, এখান থেকে আর কিছুই না। তোমাকে জানতে হবে উদ্ভিদে সবসময় কোন গ্লুকোজটা থাকে। তুমি তো এখানে ডি গ্লুকোজ পড়লে, তুমি এখানে এল গ্লুকোজ পড়লে, কিন্তু উদ্ভিদে সব সময় থাকে ডি গ্লুকোজ। কোনোভাবেই ভুল করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কিভাবে মনে রাখবো, উদ্ভিদে কি থাকে, উদ্ভিদ মানে গাছ, গাছে থাকে ডালপালা, ডালপালা হয় ডি দিয়ে, তার মানে ডিতে হচ্ছে ডালপালা। ঠিক আছে, তার মানে মনে রাখবো উদ্ভিদে সবসময় ডালপালা থাকে, তার মানে সে হচ্ছে ডি গ্লুকোজ থাকবে। যদি তাই হয় এখান থেকে আর কিছুই না, আমরা গ্লুকোজ বুঝে গেলাম। এবার আমরা চলে আসব পরবর্তী পেজে, আমাদের বইয়ে আলোচিত সর্বশেষ হেক্সোজ সুগার, সে হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজটা গ্লুকোজের মতোই, ফ্রুক্টোজটা খুবই সহজ। আশা করি ফ্রুক্টোজের মধ্যে পড়ার পরে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আমরা চলে আসি ফ্রুক্টোজ সুগারে। দেখো ফ্রুক্টোজ কি, গ্লুকোজের ন্যায় 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। ফ্রুক্টোজের আণবিক সংকেত গ্লুকোজের মতো, অর্থাৎ C6H12O6। ঠিক আছে, এবার ফ্রুক্টোজও হচ্ছে একটা রিডিউসিং সুগার, অর্থাৎ বিজারণক্ষম শর্করা। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো কার্বোহাইড্রেট পড়লাম তারা সবাই হচ্ছে কি রিডিউসিং সুগার, কোনোভাবেই যেন ভুল না হয়। কিন্তু ফ্রুক্টোজ হচ্ছে কিটোহেক্সোজ, রাইট? তার মানে হচ্ছে ফ্রুক্টোজ আসলে কিটোন গ্রুপ যুক্ত হেক্সোজ বা কিটোন গ্রুপ যুক্ত সুগার। ঠিক আছে, তার মানে কেন সে কিটোহেক্সোজ, কারণ এর গঠনে কি আছে, একটা কিটোন গ্রুপ আছে, এবং সে যেহেতু হেক্সোজ সুগার এর কারণে এটাকে কি বলা হয়, কিটোহেক্সোজ। গ্লুকোজকে বলা হচ্ছিল অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ কিটোহেক্সোজ। জানতে হবে ফ্রুক্টোজ কোথায় থাকে, অধিকাংশ পাকা মিষ্টি ফল এবং মধুতে ফ্রুক্টোজ থাকে। তুমি আগের পেজে জেনে এসেছিলে মধুতে প্রচুর গ্লুকোজ থাকে, তার মানে মধুতে গ্লুকোজও থাকে, ফ্রুক্টোজও থাকে। ঠিক আছে, এবার যেহেতু অধিকাংশ পাকা মিষ্টি ফলে ফ্রুক্টোজ থাকে, এই কারণে এর আরেক নাম হচ্ছে ফলের চিনি বা
ফ্রুট সুগার। তার মানে নিচের কোনটি ফলের চিনি হিসেবে পরিচিত? ফ্রুক্টোজ। নিচের কোনটি ফ্রুট সুগার হিসেবে পরিচিত? ফ্রুক্টোজ। আর আঙুরের শর্করা বা গ্রেপ সুগার হিসেবে কে পরিচিত ছিল? গ্লুকোজ। ঠিক আছে, এবং তুমি হচ্ছে ফ্রুক্টোজ কিভাবে তৈরি করতে পারো? তুমি গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি করতে পারো, কিংবা সুক্রোজকে হাইড্রোলাইসিস করে ফ্রুক্টোজ পাওয়া যায়। কারণ কি? সুক্রোজ বা চিনির একটা গাঠনিক উপাদান হচ্ছে ফ্রুক্টোজ। সুক্রোজ তৈরি হয় হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে। ঠিক আছে, এবং গ্লুকোজ যেমন দুই প্রকার ছিল, এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজ, তেমন ভাবে ফ্রুক্টোজও কি দুই প্রকার, একটা হচ্ছে ডি ফ্রুক্টোজ, একটা এল ফ্রুক্টোজ। তোমাকে জানতে হবে এর নামটা কেন ফ্রুক্টোজ, কেন সেটা ফ্রুট এই শব্দটা কাছাকাছি। কারণ হচ্ছে প্রথম ফ্রুট বা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এর নামকরণ করা হয় ফ্রুক্টোজ। তো মানে এই ফ্রুক্টোজ নামক কার্বোহাইড্রেটটা সর্বপ্রথম শনাক্ত করা কই থেকে? ফ্রুট বা ফল থেকে। ঠিক আছে, তোমাকে তো সেটা আমি বললামই যে ফ্রুক্টোজ সমপরিমাণ গ্লুকোজের সাথে যুক্ত হয়ে চিনি তথা সুক্রোজ গঠন করে। এই কারণে বিট এবং আখের কাণ্ড রসে অর্থাৎ আখের রসে প্রচুর পরিমাণ কি পাওয়া যায়? প্রচুর পরিমাণ ফ্রুক্টোজ পাওয়া যায়, কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, বিট এবং আখের কাণ্ড রসে প্রচুর পরিমাণে কোনটিকে পাওয়া যায়? ফ্রুক্টোজকে। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়, জানতে হবে ফ্রুক্টোজের বৈশিষ্ট্য। দেখো, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য গ্লুকোজের বৈশিষ্ট্যের অনুরূপ। তার মানে গ্লুকোজ কেমন ছিল? সাদা বর্ণের, ফ্রুক্টোজ সাদা, ফ্রুক্টোজ দানাদার, ফ্রুক্টোজ স্ফটিকাকার মিষ্টি জাতীয় পদার্থ। ফ্রুক্টোজ কি পানিতে দ্রবণীয়, গরম অ্যালকোহলে দ্রবণীয়। এবং দেখো, তার মানে হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজের বৈশিষ্ট্য সেম, কিন্তু একটা কথা বলা হয়েছে, দেখো কি, যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত একই হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান। এ কারণে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় পরস্পরের সমাণু বা আইসোমার। তুমি তো জানো যে তাদের কি সমাণুগুলোর কি হয়? তাদের হচ্ছে আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত হয় ভিন্ন। আমরা হচ্ছে কিছুক্ষণ আগে গ্লুকোজের গাঠনিক সংকেত পড়ে এসেছি, এখানে ফ্রুক্টোজের গাঠনিক সংকেত। তার মানে আমি দেখতে পাচ্ছি গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য কি তারা পরস্পর ভিন্ন এবং তারা পরস্পরের আইসোমার। তার মানে ঠিক যেইভাবে তুমি হচ্ছে গ্লুকোজের গাঠনিক সংকেতগুলো জেনে এসেছিলে, এখানে কিন্তু ফ্রুক্টোজের গাঠনিক সংকেতগুলো দেওয়া আছে। ফ্রুক্টোজ যদিও বা এইচএসসির জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য অত গুরুত্বপূর্ণ না, গাঠনিক সংকেত হিসেবে গ্লুকোজেরই আসে, বাট স্টিল আমি ফ্রুক্টোজের গাঠনিক সংকেতটাও কি করবো? জেনে রাখবো। এইচএসসিতে এটা তো তুমি জানোই পেড সিকিউ আঁকতে হয়, এবং মেডিকেল বা অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন আসবে নিচের কোনটি ডি ফ্রুক্টোজ, নিচের কোনটি এল ফ্রুক্টোজ, নিচের কোনটি আলফা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, বা নিচের কোনটি বিটা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। তার মানে প্রত্যেকটা স্ট্রাকচার আমাকে কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, দেখো ডি ফ্রুক্টোজ, ডি ফর ডান, তার মানে দেখো এখানে কি হাইড্রোক্সিল গ্রুপটা ডানে আছে। এল ফ্রুক্টোজ, এল মানে কি লেফট, তার মানে হাইড্রোক্সিল মূলকটা বাম দিকে। এবং আলফা ডি ফ্রুক্টোজ, দেখো সেম কথা, আলফা মানে কি এই ক্ষেত্রে নিচে, তার মানে এর হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় আছে? নিচে। এবং বিটা ডি ফ্রুক্টোজ হাইড্রোক্সিল গ্রুপটা কোথায় আছে? উপরে। ঠিক আছে, তার মানে আশা করি এই চারটার মধ্যে ডিফারেন্সিয়েট করা কোনো সমস্যা হবে না। জানতে হবে তোমার ফ্রুক্টোজের ব্যবহার, খুব সহজ, তুমি মনে রাখবে মিষ্টি। তার মানে ফ্রুক্টোজকে মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয়। তার মানে কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জাতীয় জিনিস প্রস্তুত করার জন্য কাকে ব্যবহার করা হয়? ফ্রুক্টোজকে। এবং সুক্রোজ বা চিনিকে আদ্র বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়, তুমি তো সেটা জানোই। দুইটাই এমসিকিউ, ব্যবহার তুমি জানলে। ঠিক আছে, এবার চলে আসতে হবে হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানো? আমি বলবো যে পার্থক্য থেকে এইচএসসিতে আসে কি একদম পেইড সিকিউ, গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য আলোচনা করো। অ্যাডমিশন টেস্টে কি আসে? বলে যে গ্লুকোজের ক্ষেত্রে সত্য নয় কোনটি, ফ্রুক্টোজের ক্ষেত্রে সত্য নয় কোনটি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পার্থক্যগুলো জানবো, খুবই গুরুত্বপূর্ণ। পার্থক্য ততটা মনোযোগ দিয়েই পড়তে হবে। গ্লুকোজ সে হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ, তার মানে সে হচ্ছে হেক্সোজ সুগার, বাট অ্যালডিহাইড গ্রুপ আছে, এই কারণে সে অ্যালডোহেক্সোজ। ঠিক আছে, আর ফ্রুক্টোজ সে হচ্ছে একটা কিটোহেক্সোজ, তার মানে সে হেক্সোজ সুগার, বাট এর মধ্যে কি আছে? একটা কিটো গ্রুপ আছে। ঠিক আছে, এবার দেখো গ্লুকোজকে কি বলা হয়? গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। এবং ফ্রুক্টোজকে কি বলা হয়? ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার বা ফলের চিনি। ঠিক আছে, তার মানে কোনটা গ্রেপ সুগার, কোনটা
ফ্রুট সুগার কোনোভাবেই ভুল করা যাবে না। তারপর গ্লুকোজ কখন তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় তুমি জানো, সরাসরি। আর ফ্রুক্টোজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হতে পারে না। আগে গ্লুকোজ ফর্মেশন হয়, পরবর্তীতে সেই গ্লুকোজটা হচ্ছে ফ্রুক্টোজে কনভার্টেড হয়। ঠিক আছে, দেখো শ্বসনের প্রাথমিক পদার্থ কোনটা তুমি জানো? শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। তার মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় রাসায়নিক বস্তু হিসেবে প্রাথমিকভাবে কি ব্যবহৃত হয়? গ্লুকোজ। এবং ফ্রুক্টোজ যেটা বললাম যে পরবর্তীতে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। তোমাকে জানতে হবে গ্লুকোজের রিং স্ট্রাকচার কেমন। জৈব যৌগের পড়া, গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোস ধরনের, এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কেমন? সেই রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোস ধরনের। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। খেয়াল করো, ফ্রুক্টোজ শুরু হয় হচ্ছে ফ দিয়ে, ফিউরানোজ কি শুরু হয় ফ দিয়ে। তার মানে দুটো ফ দিয়ে মনে রাখবো, ফ্রুক্টোজ রিং স্ট্রাকচার ফিউরানোস, আর গ্লুকোজের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোস। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছু নয়। এবার হচ্ছে আমরা কি করে ফেললাম, আমরা হচ্ছে হেক্সোজ সুগার যারা যারা ছিল গ্লুকোজ ফ্রুক্টোজ সেটা পড়ে ফেললাম। আমরা এখন চলে আসবো হচ্ছে ম্যানোজ এবং গ্যালাক্টোজে। তারাও কি, এরাও হচ্ছে হেক্সোজ সুগার। তার মানে ম্যানোজও হচ্ছে একটা হেক্সোজ সুগার, গ্যালাক্টোজও হচ্ছে একটা হেক্সোজ সুগার। যেহেতু হেক্সোজ সুগার তার মানে প্রত্যেকের আণবিক সংকেত সেম, C6H12O6, C6H12O6। এবং ম্যানোজ গ্যালাক্টোজ তুমি জানো ফ্রুক্টোজ ছাড়া অবশিষ্ট সমস্ত হেক্সোজ সুগারই হচ্ছে অ্যালডোজ সুগার। তার মানে তারা প্রত্যেকে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত। ঠিক আছে, এবার খেয়াল করো আমি কি দেখতে পাচ্ছি যে গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্যালাক্টোজ তাদের প্রত্যেকের কি গাঠনিক সংকেত সেম, এই কারণে তারা হচ্ছে প্রত্যেকের গাঠনিক আইসোমার। তার মানে গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ গ্যালাক্টোজ এরা হচ্ছে প্রত্যেকের গাঠনিক আইসোমার। এদের সবার গাঠনিক ফর্মুলাই কত? C6H12O6। কিন্তু কেন তাদেরকে আইসোমার বলা হচ্ছে? কারণ তাদের ত্রিমাত্রিক বা অ্যাটমিক বিন্যাস কি ভিন্ন ভিন্ন হয়। তার মানে তাদের সাধারণ আণবিক সংকেত সেম, বা ত্রিমাত্রিক গঠন ভিন্ন। যদি তাই হয় এখান থেকে আর কিছু নয়, আমরা চলে আসবো পরবর্তী পৃষ্ঠায়। দেখো পরবর্তী পৃষ্ঠায় আজকের আমাদের লাস্ট টপিক, লাস্ট পড়া, সেটা হচ্ছে হেপ্টোজ সুগার। তার মানে আমরা হেক্সোজ সুগার পড়েছিলাম, এবার সর্বশেষ কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইড, সে হচ্ছে হেপ্টোজ। ঠিক আছে, হেপ্টোজ মানে বুঝতেই পারছি, হেপ্টো মানে কি 7, তার মানে সে হচ্ছে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। ঠিক আছে, 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? হেপ্টোজ। তোমাকে জানতে হবে হেপ্টোজ সুগারের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সেডোহেপ্টোলোজ। নামের সাথেই যেহেতু হেপ্টো আছে, উদাহরণ বুঝতে খুব বেশি সমস্যা হবে না। তার মানে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের উদাহরণ কোনটা? সেডোহেপ্টোলোজ। যদি তাই হয়, এবং সেও হচ্ছে এক ধরনের অ্যালডোজ সুগার, তার মানে তার মধ্যে কোন গ্রুপ আছে? তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান। ঠিক আছে, যদি তাই হয় এবার আমাকে জানতে হবে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা। কি বললাম? আপেক্ষিক মিষ্টতা। তার মানে প্রশ্ন আসবে সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কত, গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত, ফ্রুক্টোজ মল্টোজ ল্যাকটোজ স্যাকারিন কিংবা মনালেনিনের আপেক্ষিক মিষ্টতা কত। অথবা প্রশ্ন আসবে নিচের কোনটির আপেক্ষিক মিষ্টতা সবচাইতে বেশি, বা নিচের কোনটির আপেক্ষিক মিষ্টতা সবচাইতে কম। সুতরাং অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝে হচ্ছে আমাকে কি করতে হবে? আপেক্ষিক মিষ্টতা পড়ে ফেলতে হবে। কিভাবে? মনে রাখার জন্য খুব সহজ একটা ছন্দ আছে। ছন্দটা হচ্ছে মনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়। তার মানে মনা হচ্ছে বোনের নাম, সাকিব হচ্ছে ভাইয়ের নাম। মনা ও সাকিব তারা কি করে? ফ্রুট বা ফল শুকায় কিসের মধ্যে? বড় একটা প্লাস্টিকের গামলায়। তার মানে কি বললাম ছন্দটা? মনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়। দেখো তুমি যদি এই ছন্দটা মনে রাখতে পারো, এই ছন্দের মধ্যে কি হয়? গ্র্যাজুয়ালি আপেক্ষিক মিষ্টতা কমে। মনাতে হয় কি? মনাতে হয় হচ্ছে মনালেনিন, সে হচ্ছে আপেক্ষিক মিষ্টতা কত? 2000। তারপর দেখো সাকিবে কি হয়? সাকিবে হয় হচ্ছে স্যাকারিন, স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত? 500। তারপর হচ্ছে ফ্রুট মানে কি? ফ্রুট মানে হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের আপেক্ষিক মিষ্টতা কত? 173। শুকায় মানে কি? দেখো শুকায় মানে হচ্ছে আসলে সুক্রোজ, সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কত? 100। আর গামলায়, গামলায় দিয়ে হয় গতে হয় হচ্ছে, দেখো গতে হয় গ্লুকোজ, মতে হয় হচ্ছে মল্টোজ,
লতে হয় ল্যাকটোজ। তার মানে গামলাতে হয় গ্লুকোজ, মল্টোজ অ্যান্ড ল্যাকটোজ। গ্লুকোজের আপেক্ষিক মিশ্রতা কত? 74। দেখো মল্টোজের আপেক্ষিক মিশ্রতা কত? 32 এবং ল্যাকটোজের আপেক্ষিক মিশ্রতা তার অর্ধেক অর্থাৎ 16। তার মানে মনা ও সাকিব ফ্রুট শুকায় গামলায়, এটা দিয়ে আমি গ্র্যাজুয়ালি কি আপেক্ষিক মিষ্টতা জেনে গেলাম। মনালিনিন সে হচ্ছে 2000, স্যাকারিন 500, ফ্রুক্টোজ 173, সুক্রোজ 100, গ্লুকোজ 74, তারপর মতে হচ্ছে মল্টোজ 32, লতে হচ্ছে ল্যাকটোজ 16। তার মানে এখান থেকে আশা করি প্রশ্ন আসলে কোনোভাবেই আমার কি হবে না, ভুল হবে না। যদি তাই হয়, আমাদের প্রথম লেকচারে আজকে পড়া এতটুকু পর্যন্তই ছিল। আমরা তাহলে আজকে যা পড়লাম আরেকবার একটু জাস্ট রিকল করি। আমাদের আজকে মূল পড়াটা ছিল কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। তাহলে খেয়াল করো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগের মধ্যে আমরা আসলে কি শিখেছি। আমরা দেখছিলাম যে কার্বোহাইড্রেটকে ভাগ করা যায় স্বাদের ভিত্তিতে, তাকে ভাগ করা যায় রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, তাকে ভাগ করা যায় বিজারণ ক্ষমতার ভিত্তিতে, রাইট। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট গুলো কয় প্রকার ছিল? 2 প্রকার। সে হচ্ছে সুগার, সে হচ্ছে নন সুগার। সুগার গুলো ছিল মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়। নন সুগার গুলো কি? মিষ্টি না, অদানাদার এবং অদ্রবণীয়। সুগারের উদাহরণ কি কি ছিল? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। এবং নন সুগারের উদাহরণ কি কি ছিল? স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। ঠিক আছে, এবার দেখো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকারের ছিল? 4 প্রকার। কি কি সেটা? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এবার এই মনোস্যাকারাইড গুলো আবার কার্বন সংখ্যার ভিত্তিতে তাদেরকে ভাগ করা যেত 3 কার্বন বিশিষ্ট ট্রায়োজ, 4 কার্বন বিশিষ্ট টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ, 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ এবং 7 কার্বন বিশিষ্ট হেপ্টোজ, তাই না? তাহলে খেয়াল করো, এবারে প্রত্যেকটা বোঝা যাচ্ছে ট্রায়োজ। তার মানে ট্রায়োজের উদাহরণ তোমাকে জানতে হতো। সবগুলোর উদাহরণ আমি একসাথে লিখে রেখেছিলাম। ট্রায়োজের উদাহরণ কি কি ছিল? ট্রায়োজের উদাহরণ ছিল গ্লিডা অর্থাৎ গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। টেট্রোজের উদাহরণ কি কি ছিল? ইরিথ্রোজ এবং ইরিথ্রোলোজ। পেন্টোজের উদাহরণ কি কি ছিল? জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, রাইবোলোজ এবং জাইলোলোজ, রাইট। হেক্সোজের উদাহরণ কি কি ছিল? গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ। হেপ্টোজের উদাহরণ কি কি ছিল? তুমি তো জানোই, মাত্র পড়ে আসলে সেডোহেপ্টোলোজ। মানে প্রত্যেকটার উদাহরণ জানলাম। এবার এই উদাহরণগুলোর মধ্যে কেউ কেউ হচ্ছে অ্যালডোজ সুগার, কেউ কেউ হচ্ছে কিটোজ সুগার, রাইট। তার মানে হচ্ছে এই যে গ্লিসারলডিহাইড সে হচ্ছে অ্যালডোজ, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন মানে কিটোন সে হচ্ছে কিটোজ। টেট্রোজের মধ্যে ইরিথ্রোজ সে হচ্ছে অ্যালডোজ, ইরিথ্রোলোজ সে হচ্ছে কিটোজ। পেন্টোজ সুগারের মধ্যে এই সবগুলো হচ্ছে অ্যালডোজ, শুধুমাত্র রাইবোলোজ এবং জাইলোলোজ হচ্ছে কিটোজ। ঠিক আছে, তার মানে সে হচ্ছে কিটোন বা কিটো গ্রুপভুক্ত, এই কারণে তাকে আমি কি বলবো? কিটোজ। ঠিক আছে, এবং দেখো পরবর্তীতে হেক্সোজ সুগারের মধ্যে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ তারা প্রত্যেকে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপযুক্ত অর্থাৎ অ্যালোজ, এবং ফ্রুক্টোজ সে হচ্ছে কিটো গ্রুপযুক্ত অর্থাৎ কিটোজ, এবং সেডোহেপ্টোলোজ সে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপযুক্ত অর্থাৎ সে হচ্ছে অ্যালডোজ। ঠিক আছে, তার মানে আমরা এই অংশটা খুব সহজে বুঝে গেলাম। এবং তুমি তো জানোই যে পরবর্তী প্রকার কার্বোহাইড্রেটকে ভাগ করা যায় পরবর্তী যেই ভাগে, সেটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে। সে হচ্ছে 2 প্রকার, সে হচ্ছে রিডিউসিং সুগার, সে হচ্ছে নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কারা? যাদের গঠনে হচ্ছে আমার মুক্ত অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ থাকে তারা হচ্ছে রিডিউসিং সুগার, যাদের থাকে না তারা হচ্ছে নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কারা, নন রিডিউসিং সুগার কারা, সেটা হচ্ছে আমরা আগামীকালের লেকচারে পড়বো। কিন্তু আজকের লেকচারে আমরা এতক্ষণ পর্যন্ত যতজনকে জেনে এসেছি তারা কেউ নন রিডিউসিং ছিল না। ঠিক আছে, তার মানে আজকে আমরা মনোস্যাকারাইড সার্বিকভাবে পড়ে ফেললাম। আমরা পরবর্তী দিন ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এবং অবশ্যই রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার সম্পর্কে পড়ব। ঠিক আছে, তার মানে পরবর্তী দিন ইনশাল্লাহ আমাদের ডাইস্যাকারাইড থেকে পরবর্তী লেকচার ভিডিওটা শুরু হবে। তাহলে আজকের লেকচার ভিডিওটা খুব ভালো করে পড়ে ফেলবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। নতুন লেকচার ভিডিও নিয়ে খুব জলদি তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।